আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এর অ্যাডমিশন অ্যাসপিরেন্টস আমার ছোট্ট ভাই এবং বোনেরা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের এই কঠিন সময়ে কিছুটা সহজ করে দিতে, এই সময়টাকে কিছুটা সহজ করে দিতে আমরা YouTube এ, Facebook পেজে এবং আমাদের শিখো অ্যাপে কিছু সিরিজ নিয়ে আসার প্ল্যান করেছিলাম। যে প্ল্যানগুলা one of the most sharpest এই প্ল্যানগুলাই তোমাকে আ তুমি যদি প্রপারলি ফলো করতে পারো। আমরা যে চিন্তা করেছি, এই চিন্তাগুলা যদি তুমি তোমার কাজে ইমপ্লিমেন্ট করতে পারো, দেখবা এই বাংলাদেশের কোনো না কোনো সরকারি ইউনিভার্সিটিতে তোমার একটা সিট হয়ে যাবে। একটা সিট তুমি পাবা। কারণ যে কৌশলে আমরা চান্স পেয়েছিলাম, যে কৌশলেই ছেলেপেলেরা চান্স পায়, ওই কৌশলগুলোই আমরা এই সিরিজগুলোতে আলোচনা করব। ঠিক আছে? তোমরা অলরেডি এটা বুঝে থাকবা যেহেতু কয়েকটা পরীক্ষা দিছো, যে সারাদিন পড়লেই সবকিছু জানলেই যে পরীক্ষায় চান্স হয়ে যাবে ওরকমটা কিন্তু না। কারণ এটা হিউজ একটা তোমার প্রতিযোগিতার জায়গা। এইখানে যে একটু কৌশল অবলম্বন করতে পারছে, এই পরীক্ষার হলটাকে যে ভালোমতো ইউটিলাইজ করতে পারছে সেই কিন্তু ভালো করছে। ঠিক আছে? আর নলেজ তো 100%। সো তোমাকে একটু কৌশলী হয়ে আগাইতে হবে। ঠিক আছে? সো কৃষিগুচ্ছ রসায়ন, বিষে বিষ নিশ্চয়ন এই স্লোগান নিয়ে কিন্তু আমরা আজকের এই লেকচারটা শুরু করলাম। ঠিক আছে? তো এই স্লোগান নিয়েই আমাদের আজকের আলোচনা শুরু হবে। ঠিক আছে? আহ অলরেডি তোমরা কেমিস্ট্রি ১ম পত্রের আ লেকচারটা পেয়ে গেছো এবং সেখানে তোমরা দেখতে পাইছো যে কিভাবে প্রশ্নগুলা আসে এবং কোন প্রশ্নগুলা আসে, কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো তোমার দায়িত্ব হবে এই প্রশ্নগুলা সুন্দর করে আমাদের সাথে বুঝে ফেলা। সেই টপিকগুলা বই থেকে দাগানো। আর ওই দাগানো টপিকটা পুরাটা তুমি পড়ে ফেলো। কারণ ওই টপিক থেকেই ধরে নেওয়া যায় যে এই প্রশ্নটা আসবে। কারণ অলরেডি আমরা এমন অনেকগুলা প্রশ্ন পাইছি যে প্রশ্নগুলা একই টপিক থেকে নানানভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসা। ঠিক আছে? সো আমাদের এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতা তাই বলে। তোমরা যেহেতু এই ১ম বার পরীক্ষা দিচ্ছ আর একবারই দিবা। সো ১ম বারে তোমরা এই সবকিছু জেনে বসে থাকবা না, এটা স্বাভাবিক। তো আমরা যারা অলরেডি এই ফেজটা পার করে আসছি, আমরা জানি যে কিভাবে তোমাদের মতো যারা ভর্তি যোদ্ধা থাকবা তাদেরকে পার করায় দিতে হবে। ঠিক আছে? সো এই আ আজকের ক্লাসের পরে তোমাদের কাজ কি হবে বা ক্লাসের সময় তোমাদের কাজ কি হবে? কাজ হবে যে তোমরা যে টপিক থেকে প্রশ্নটা আসছে ওই টপিকটা সুন্দর করে বইয়ে দাগায় ফেলা। ঠিক আছে? এবং ওই দাগানো টপিকটা তুমি ফার্স্ট টু লাস্ট পড়ে ফেলবা। যেমন ধরে নাও যে শ্বসন থেকে একটা প্রশ্ন আসলো যে গ্লাইকোলাইসিস এ তোমার কয়টা আ একমুখী বিক্রিয়া থাকে। ঠিক আছে? গ্লাইকোলাইসিস এ। আমরা জানি ১, ৩ এবং ৯ এই ৩ টা স্টেপ একমুখী বিক্রিয়া হয়, তাই না? ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে আসে। সো তুমি গ্লাইকোলাইসিস এর ভাই সবই পড়ো। কোন এনজাইম কোন স্টেপে কাজ করে, এনজাইম গুলার নাম জানো। কখন একটা ভাগ থেকে ২ টা ভাগ হয়ে যায়, বিক্রিয়ার ক্রমধারাটা সেটা পড়ো। একটু ক্রেবস সাইকেলটা পড়ো। ঠিক আছে? তোমাকে সব পড়তে হবে না। তুমি যখন টপিক সিলেক্ট করে টপিক পড়া শুরু করবা দেখবা যে এটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তুমি যখন ফোকাসড পড়া শুরু করছো। ঠিক আছে? সো যে সময়টা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আছে, যে সময়টা তোমার কৃষি গুচ্ছের জন্য আছে, যে সময়টা তোমার বিজ্ঞান ও প্রযুক্তির জন্য আছে, এই সময়টা তুমি এখন থেকেই কাজে লাগাও। ঠিক আছে? সো আশা করা যায় যে একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারবো। সো খেয়াল করে দেখো সেকেন্ড পেপার কেমিস্ট্রি মাস্টার ক্লাস টোটালি কম্প্যাক্ট একটা ক্লাস থাকবে। পাওয়ারফুলি কনসেপ্ট এবং 100% কমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে টপিকে। ঠিক আছে? আমি টপিকগুলোর নিশ্চয়তা সহকারে 100% নিশ্চয়তা দিচ্ছি। ওই টপিক থেকেই তোমরা প্রশ্ন পাবা। বাট সেইম প্রশ্ন হুবহু পাবা এটা কিন্তু আমি বলব না। ঠিক আছে? সো ওই টপিকগুলো তোমাকে পড়তে হবে। তাইলে চলো আমরা পরিবেশ রসায়ন দিয়ে শুরু করি। ১ নাম্বার প্রশ্ন আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস এখান থেকে প্রশ্ন তোমরা পাবা। ঠিক আছে? ওই অংশটুকু পড়ো। Z এর মান কখন 1 এর বেশি হয়, কখন 1 এর কম হয়, কখন 1 হয়। এই ম্যাথগুলা তোমরা সলভ করো। এই যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে বলা হইছে যে তুমি আয়তন চেঞ্জ করলে এর আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় কিনা? এটা কি হয়? যদি আদর্শ গ্যাস হয় তাইলে কিন্তু তুমি আয়তন যত যাই করো না কেন ভাইয়া, এই কণাগুলোর মধ্যে তো তোমার আকর্ষণ বিকর্ষণ নাই। তো আকর্ষণ বিকর্ষণ না হইলে ওইখানে টেম্পারেচারের কোনো ভেরিয়েশন হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? এবং এখানে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। সো হচ্ছে 0। ঠিক আছে? ভলিউম চেঞ্জ করার সাথে, সাথে তুমি বাহির থেকে ভলিউম যাই চেঞ্জ করো না কেন, আভ্যন্তরীণ টোটাল শক্তিটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে?
আচ্ছা, কৃষিগুচ্ছ ক্লাস্টারে আসা প্রশ্ন। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা সবাই জানি পিভি সমান এনআরটি, তাই না? পিভি সমান এনআরটি। সো এখানে অনেকগুলাই আসছে। পিভি সমান 1/3 এমএনসি স্কয়ার, ভাইয়া এটাও পিভি সমান আরটি, এটাও। সো এই প্রশ্নটা হতে পারে এরকম। খেয়াল করবা, আমি একটু দাঁড়াও, ওই বছরের প্রশ্নটুকু আমি একটু মিলায় নিচ্ছি। আদর্শ গ্যাসের সমীকরণ আহ, হলো আসলে সবগুলাই পিভি সমান এনআরটি বলো, পিভি সমান 1/3 এমএনসি স্কয়ার বলো, আর পিভি সমান আরটি বলো। এটা হয়তোবা সমীকরণ, প্রশ্নটা এরকম ছিল যে আদর্শ গ্যাসের সমীকরণ তোমার 9 কোনটি, 9 কোনটি, ঠিক আছে? সেই ক্ষেত্রে জাস্ট এটা হবে, এটা হচ্ছে ভাইয়া বয়েলের সূত্র, তাই না? বয়েলের সূত্র। সো বয়েলের সূত্রে আমরা জানি বয়েলের সূত্র আদর্শ গ্যাসের জন্য প্রযোজ্য, বাট শুধু বয়েলের সূত্রটাই আদর্শ গ্যাস সমীকরণ নয়। আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সবাই থাকবে। আর আমরা এটাও জানি যে ক্লসিয়াসের ইকুয়েশন থেকে আমরা যে এটা পাই, ফরম্যাটটা পাই পিভি সমান 1/3 এমএনসি স্কয়ার, এখান থেকে আমরা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গিয়ে-লুসাক আমরা সবার সূত্রই প্রমাণ করতে পারি। সো ওইটাও কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ হবে। তাহলে ভাইয়া কোনটা আদর্শ গ্যাস সমীকরণ নয়? পি1 ভি1 সমান পি2 ভি2, ঠিক আছে? আচ্ছা, কোন অবস্থাকে আমরা এসটিপি বলি? এসটিপি আমরা কাকে বলি? ভাইয়া এসটিপি বলা হয় আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 এটিএম চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কি 1 এটিএম চাপ। সো 1 এটিএম চাপ মানে আমরা জানি 760 মিলিমিটার মার্কারি, 760 মিলিমিটার মার্কারি অথবা 76 সেন্টিমিটার মার্কারি, তাই না? এখানে তো আছে নাকি? এখানেই আছে 76 সেন্টিমিটার মার্কারি। আচ্ছা, নিচে উল্লেখিত বায়ু দূষণকারী গ্যাসসমূহের মধ্যে কোনটিকে নীরব ঘাতক বলা হয়? আমরা জানি গন্ধহীন, বর্ণহীন, স্বাদহীন একটা গ্যাস, যেটা বাতাস আমাদের প্রশ্বাসের সাথে যদি ঢুকে, এটা অক্সিজেন ক্যারিং হিমোগ্লোবিন গুলার জায়গা দখল করে ফেলে। তো সেখানে আর অক্সিজেন জায়গা নিতে পারে না। তো আস্তে আস্তে দম বন্ধ হয়ে মানুষটা মারা যাবে। এটাকে আমরা বলি নীরব ঘাতক। সে বুঝবেও না কেন মারা গেছে। 10 মোল গ্যাস এ এবং 30 মোল গ্যাস বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ যদি 12 এটিএম হয়, তাহলে উল্লেখিত মিশ্রণের এই গ্যাসের আংশিক চাপ কত? তো আমরা জানি আংশিক চাপের ফর্মুলা সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, তাই না ভাইয়া? মোল ভগ্নাংশ তাহলে কত হইল? আমরা যার মোল ভগ্নাংশ বের করব তার মোল সংখ্যা থাকবে উপরে, আর টোটাল মোল সংখ্যাটা থাকবে নিচে, তাই না? 10 আর 30 হচ্ছে টোটাল 40, তাই না? 10 আর 30 মানে 40 ইনটু মোট চাপ কত? 12। তাহলে আমরা যদি কাটাকাটি করে ফেলি, 3 4 এ 12, তাই না? সুতরাং এর আংশিক চাপ হলো গিয়ে 3 এটিএম, অর্থাৎ টোটাল 12 এটিএম এর মধ্যে ও নিজে 3 এটিএম চাপ প্রয়োগ করে, এক্সার্ট করে, আর বি গ্যাসটা ওইটা কি করে 9 এটিএম চাপ প্রয়োগ করে, যেহেতু এটার 3 গুণ আছে। বোঝাই যাচ্ছে 10 আর 30 3 গুণ। সো এটা 3 এটিএম আর ওটা হবে 9 এটিএম, তাই না? সো অ্যান্সার হচ্ছে ডি। কত সুন্দর প্রশ্ন। তারপর আহ এর পরের প্রশ্ন যদি একটু খেয়াল করো, দেখো এই প্রশ্নটা কোত্থেকে আসছে। একই তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটা? তো তাপমাত্রা একই বলে দিছে, তাহলে আমরা জানি সিআরএমএস স্কোয়ার রুট অফ 3RT ডিভাইড বাই এম। তো আণবিক ভর যার কম তার আরএমএস ভ্যালোসিটি বেশি হবে। তার মানে চিন্তা করো, ভর কম হলে কি সে বেশি দৌড়াতে পারবে? ব্যাপারটা এরকমই। সো 3RT বাই এম। তো আণবিক ভর কার কম? আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর সব থেকে কম, তো এটাই সব থেকে বেশি গতিশীলতা দেখাবে, তাই না? আরএমএস ভ্যালোসিটি তার সব থেকে বেশি, আর তার গতিশীলতা সব থেকে বেশি বিধায় তার ব্যাপন হারও সব থেকে বেশি, তাই না? আমরা জানি ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আলটিমেটলি সূত্র কিন্তু এটাই, বুঝছো? জাস্ট আমরা এটাকে অন্যভাবে ঘুরায়ে উপস্থাপন করা বা উপস্থাপন আমরা করতে পারি। কোন গ্যাস জোড়ায় ব্যাপন হার সমান? সো ব্যাপন হার আণবিক ভরের উপর নির্ভর করবে, আণবিক ভর যা সমান তার ব্যাপন হারও সমান হবে। তো কার্বন নাইট্রোজেনের ভর কখনোই সমান ছিল না, তাই এদের টোটালটার ভরও সমান হবে না। তারপর আমরা যদি খেয়াল করি এই জায়গাটায় খেয়াল করো, কার্বনের ভর আমরা জানি 12 আর দুইটা অক্সিজেনের 32, তাহলে কত হলো 44, তাই না? 44। আর এখানে নাইট্রোজেন খেয়াল করে দেখো 14, 14 দুগুণে 28, আর একটা অক্সিজেনের কত 16, এটাও কিন্তু 44।
তো এই দুইটার ভর সমান, তাই এদের ব্যাপন হার দুইটাই সমান হবে। আচ্ছা, বোল্টজম্যান ধ্রুবকের একক কোনটা? আমরা জানি বোল্টজম্যান ধ্রুবক কে, এটা হলো গিয়ে R ডিভাইড বাই Na, তাই না? আর হচ্ছে কি মোল, জুল পার মোল পার কেলভিন, আর অ্যাভোগাড্রো সংখ্যার এককটাই হলো পার মোল, অর্থাৎ প্রতি মোলে কতগুলা আছে বা কতগুলা তোমার ইউনিট আছে, কতগুলা মলিকিউলস আছে, কতগুলা অ্যাটমস আছে সেটা। তো আমরা যদি মোল মোল কেটে দেই, তো আমাদের থাকবে হচ্ছে জুল পার কেলভিন, তাই না? অর্থাৎ প্রতি কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য কতটুকু তোমার গতিশক্তি বা টোটাল শক্তির পরিবর্তন হবে বা কতটুকু কাজ হবে। সো জুল পার কেলভিন প্রতি কেলভিনের জন্য, এটা 1 মোলের জন্য না, একটা কণার জন্য। কোনটা লুইস অ্যাসিড? যার অরবিটাল ফাঁকা আছে, যেখানে সে ইলেকট্রন নিতে পারবে, সেটাই হচ্ছে লুইস অ্যাসিড। সো ইলেকট্রন নিয়ে গেলে পজিটিভ বের হয়ে যাবে, H+ বের হয়ে যাবে। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে তার pH 7 এর চেয়ে কমে যায়, কারণ সেখানে H+ এর পরিমাণ বেশি থাকে। ঠিক আছে? আমাদের দেশে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কোনটি? তার মানে চিন্তা করে দেখো, রিডিং, তোমাকে রিডিং পড়তে হবে। সো পরিবেশ রসায়নে পানির যে অনুমোদিত পানির যে বিশুদ্ধতার মাত্রা আছে, তাই না? যে বিশুদ্ধতার মানদণ্ড আছে, ভাইয়ারে তুমি এই বিশুদ্ধতার মানদণ্ড সবগুলা পড়ে ফেলো। যতগুলা বিশুদ্ধতার মানদণ্ড আছে, যতগুলা বিশুদ্ধতার মানদণ্ড আছে তুমি সবগুলা মুখস্থ করো। ঠিক আছে? সো এটা ফ্র্যাঙ্কলি বলতেছি, আমার এটা মুখস্থ নাই। তো তোমাদের হাতেই ছেড়ে দিলাম এটার অ্যান্সার কি হবে। তবে যতটুকু মনে হয় বিশুদ্ধতার মানদণ্ড গ্রহণযোগ্য মাত্রা 0.05 বা তার কম হতে পারে। আই ডোন্ট, আমি কিন্তু শিওর না। এরকম যদি আমার জানা না থাকতো, আমি যদি না পড়তাম, হ্যাঁ আমি পড়ছিলাম, কলেজে আমি পড়ছি, এটা অস্বীকার করছি না। সো এটা যদি আমার তখন জানা না থাকতো, আমি এটা স্কিপ করে আসতাম। ঠিক আছে? তো আন্দাজে কখনো কিন্তু দাগাবা না, মনে রাখবা। আন্দাজে দাগাইছো তো গেছো। আচ্ছা, তোমরাই বের করো এটা কি হবে। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছিল, কোন আয়নের লবণ দ্রবীভূত থাকলে পানি ক্ষারীয় হয়ে থাকে। তো তোমরা একটু বুঝবা, আহ, যেই কিনা আহ, খুবই আহ, নিষ্ক্রিয়, যেমন সোডিয়াম পটাশিয়াম। ঠিক আছে? এই দুটা খুবই নিষ্ক্রিয়। সো এই দুটা পানিতে দ্রবীভূত থাকলেও কি বা না থাকলেও কি, পানি কিন্তু ক্ষারীয় হবে না, মনে রাখবা। এরপর আমরা যদি ক্যালসিয়াম এবং জিঙ্ক এই দুটা নিয়ে কথা বলি, খেয়াল করো জিঙ্ক, এই জিঙ্কের অনেকগুলো অরবিটাল ফাঁকা আছে, এটা কি তোমরা জানো? জিঙ্কের কিন্তু বেশ অরবিটাল ফাঁকা আছে। তো এই জিঙ্ক পানির সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করবে, আর তোমার H+ রিলিজ করবে। ঠিক আছে? জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি করবে এবং কি করবে? H+ রিলিজ করবে। সো এই জিঙ্ক আমরা যদি চিন্তা করি, তার একটু ডানে আছে অনেক, তাই না? ডানে আছে, প্লাস তার মধ্যে অরবিটাল ফাঁকা আছে। সো এটা হচ্ছে অম্লধর্মী। সে যখন পানিতে দ্রবীভূত হবে কিছুটা অম্লত্ব তৈরি করবে। সো সোডিয়াম পটাশিয়াম তো একদম নিষ্ক্রিয়, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই বা চিন্তা নাই। তো এই দুইটারও কিছু হইল না। জিঙ্ক এটা বরঞ্চ আরো অম্লধর্মিতা ক্রিয়েট করলো। সো আলটিমেটলি বাই এলিমিনেশন প্রসেস আমরা ক্যালসিয়ামটাকেই ধরে নিতে পারি। ঠিক আছে? বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি 18-19 আসা প্রশ্ন। ওকে, অম্ল ক্ষারকের লুইস তত্ত্ব অনুসারে অম্ল হচ্ছে লুইস তত্ত্ব, যে কিনা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই না? যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, আমরা তাকেই লুইসের অম্ল বলি। আচ্ছা, পানি প্লাস অ্যামোনিয়া মিলে অ্যামোনিয়াম প্লাস এবং হাইড্রোক্সিল মাইনাস তৈরি করছে। এখানে পানির ভূমিকা কি তোমরা দেখতেই পাচ্ছ। এই অ্যামোনিয়া সে একটা H+ কে গ্রহণ করলো, যে H+ গ্রহণ করে সে হচ্ছে ক্ষার, আর যে H+ দান করে, যে প্রোটন দান করে, সে কি অম্ল। সো এটা হচ্ছে একটা অ্যাসিড, তাই না? এটা কি একটা অ্যাসিড। আচ্ছা, 0.5 to 6 ATM চাপে এবং 27°C চাপে 15 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে? ভাইয়া রে, এই ধরনের আয়তন, তাপমাত্রা, চাপ যাই বের করতে বলবে, যাই বের করতে বলবে, তুমি চিন্তা না করেই PV সমান nRT এই সূত্র বসায় দিবা। তো 0.526 ইন্টু তোমার এই ভিটাই আমরা বের করবো, তাই না? তাহলে আমরা ভিটাকে
বামে রেখে সবগুলোকে ডানে পাঠিয়ে দিচ্ছি। 15 গ্রাম নাইট্রোজেন মানে আমরা ধরে নিতে পারি হাফ মোল। দেখো হাফ মোল নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, বাট আণবিক ভর কিন্তু 28। 14 দুগুণে 28, 28 সরি 28, তো 15 হচ্ছে তার অর্ধেক। তো আমরা হাফ মোল বলতে পারছি। তারপর এখানে যেহেতু এটিএম এ দেওয়া আছে 0.0821, ঠিক আছে, এটা আমরা বসাইলাম। আর টেম্পারেচার 300 কেলভিন, আর ডিভাইড বাই পি প্রেসার 0.526। তোমরা একটু চোখ কান খোলা রাখো, খোলা রেখে দেখো 0.082 এইটাকে আমরা কিছুটা কাটাকাটি করতে পারি কিনা এখানে দেখো। তো আমরা কিভাবে কাটাকাটি করতে পারি? এটাকে আমরা ধরবো হচ্ছে 0.5, দেখো 0.5, তাই না? 0.526, 0.5। তো এই হাফ আর হাফ কেটে দিলাম, ঠিক আছে, হাফ আর হাফ কি করলাম, কেটে দিলাম। এইবার দুইটা শূন্যকে আমরা আলাদা রাখি, আর তোমার এখানে 3 দ্বারা যদি গুণ করি, তো 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, আর হচ্ছে 3 আটে 3 আটে কত 24, তাই না? 3 আটে 24। তো 100 দ্বারা গুণ করলে এখানে আরো দুইটা শূন্য আসবে, 1 2। এখন দেখি 1 2 3 4, 1 2 3 4, 24.6, 24.6। তো এটা কার সাথে মিলে যাচ্ছে ভাইয়া? এটা 25 লিটারের সাথে মিলে যাচ্ছে, বুঝছো? এটা কার সাথে মিলে যাচ্ছে? 25 লিটারের সাথে মিলে যাচ্ছে। 24.6 যেহেতু এটা কাছাকাছি আছে, তাই না? ওকে, এটাকে আমরা এইভাবেই রাখতে পারি। যদি ক্যালকুলেটর না দেয় এবং এমন জাতীয় অ্যান্সার দেয় যে 24 25 26 27, এটাকে আমি বলবো যে প্রশ্ন করছে তার ক্ষুদ্র দৃষ্টির পরিচায়ক। যে আপনি জানেন যে একটা ছেলে এমসিকিউ পরীক্ষা দিতে বসছে এবং তার হাতে কোনো ক্যালকুলেটর নাই। সে যখন এটা অ্যান্সার করবে, অ্যান্সার করতে যাবে, তখন সে একটা স্থানীয় মান ধরে নিয়ে ম্যাথটা করবে। তো আপনি কখনোই এরকম অপশন দিতে পারেন না। এটা আপনি একজন দায়িত্ববান টিচার হিসেবে যিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন করছেন, এটা আপনার দ্বারা খাটে না বা সাজে না। যাই হোক, দিছে, তোমরা ক্যালকুলেটরে মিলায় দেখো, হ্যাঁ? তাইলে আমরা এটার একটা সুন্দর সমাধান দেখতে পাবো। ওকে, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন উপাদানটি ক্রিয়াশীল হয়? নাইট্রোজেনটা ক্রিয়াশীল হয়, কারণ তখনই 3000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যায়। তখনই এই নিষ্ক্রিয় গ্যাসটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড হয়। এই নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন এবং পানির সাথে বিক্রিয়া করে এখান থেকে সে নাইট্রিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড তৈরি করে। এটাই অ্যাসিড বৃষ্টি হিসেবে আমাদের পৃথিবীতে আসে, এবং এটা কিন্তু নাইট্রোজেন ফিক্সেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, ঠিক আছে। এখানে আমরা নাইট্রোজেন নাইট্রেট সার পেয়ে থাকি, বৃষ্টির মাধ্যমেই আমরা নাইট্রেট সার পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, নদীতে বেশি পরিমাণ উদ্ভিদ জাতীয় বস্তু যদি পচে যায় তাহলে মাছের জন্য ক্ষতিকারক হবে, কারণ এই পচার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। তো অক্সিজেন আস্তে আস্তে ডিপ্লিটেড হয়ে যাবে, ঘাটতি হয়ে যাবে, পানিতে অক্সিজেনের পরিমাণ কমে ওই পানিটার মাছটার মৃত্যু ঘটবে, ঠিক আছে। বিওডি এর মান কমে যায়, তাহলে বিওডি বেড়ে যায়, ডিও কমে যায়, ডিও কমে যায়, ডিজলভড অক্সিজেন কমে যায়, আর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, ময়লা যেহেতু, এটা বেড়ে যায়, ঠিক আছে। নিম্নের কোন গ্যাসটির জন্য পিভি বনাম পি লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে? সো আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য হয়, তাই না? সো সবচেয়ে আদর্শের কাছাকাছি কি আছে ভাইয়া? যার ভর কম, যার পোলারিটি কম, ভর কম এবং পোলারিটি যদি কম হয়, তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বিকর্ষণটা অতিমাত্রায় নগণ্য হবে, সে আদর্শ গ্যাসের মতো আচরণ প্রদর্শন করবে, ঠিক আছে। কোনটি অ্যামফোটেরিক পদার্থ নয়? কে দিতেও পারবে নিতেও পারবে এরকম না। তো আমরা জানি আম পানি অবশ্যই একটা H+ দিতে পারবে, আবার সে H+ নিতেও পারে, প্রোটন হয়ে যেতে হাইড্রোনিয়াম আয়ন হয়ে যেতে পারে। বাইকার্বনেট সে একটা H+ দিতে পারে, আবার সেটা নিতেও পারে। তারপরে দেখো বাইসালফেট সে একটা H+ দিলে হয়ে যাবে সালফেট, একটা নিলে হয়ে যাবে সালফিউরিক অ্যাসিড, খুব ইজি। বাট এই হাইড্রোক্সিল কখনোই একটা H+ দিয়ে সে এই O2- হয়ে যেতে পারবে না, কারণ এটার সক্রিয়তা এতটাই কম, এটা কখনো ফর্ম করে না সলিউশনে, ঠিক আছে। যদিও H+ আছে, বাট এটা কখনোই সম্ভব না এই ঘটনাটা ঘটা, ঠিক আছে। সো উপরে সবগুলাই H+ দিতেও পারবে নিতেও পারবে, এদেরকে আমরা এমফোটেরিক বলি, যারা উভয় বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, অ্যামফিবিয়ানের মতো, মনে রাখবা।
আচ্ছা, একটি অজানা গ্যাসের ব্যাপন হার মিথেনের ব্যাপন হারের অর্ধেক। তাইলে এর আণবিক ভর কত হবে? খেয়াল করে দেখো। ব্যাপন হারের যদি অর্ধেক হয়, আমরা জানি সেই ব্যাপন হারটা আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সেটা কি? আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এটা যদি অর্ধেক হয়, তো অবশ্যই ওটা ৪ গুণ বেশি ছিল। ৪ গুণ বেশি থাকার কারণে এই রুট ওভার করাতে কত হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে? সো ৪ গুণ ৪ ষোল ৬৪। ৪ ষোল কি হবে? ৬৪ হবে। সো মিথেনের যদি ১৬ হয়, এটা ৪ গুণ বেশি হবে, ৬৪ হবে। ঠিক আছে? কোনটা লুইস অ্যাসিড? তো আমি তোমাদেরকেই একটু চিন্তার খোরাক তৈরি করে দিব। যে দেখো ভাইয়া, লুইস অ্যাসিড আমরা কাদেরকে বলতাম? লুইস অ্যাসিড আমরা কাদেরকে বলতাম? যারা আ লোন পেয়ার গ্রহণ করতে পারে। যাদের সেইরকম জায়গা আছে গ্রহণ করার, তারাই গ্রহণ করবে। তাই না? আর বাকি সবগুলো হচ্ছে তোমার আর্হেনিয়াস অথবা আমরা বলতে পারি ব্রনস্টেড লাউরিক অ্যাসিড। ১ মোল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবককে ৪ মোল দ্রবকে দ্রবীভূত করা হলে দ্রাবকটির বাষ্প চাপের আপেক্ষিক অবনমনের মান বের করো। সো এটাকে আমরা কলিগেটিভ প্রপার্টি বলতে পারি। কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টি যেটা কিনা আমাদের এইচএসসির টপিকে আলোচনা করা নাই। এইচএসসির টপিকে কি সেটা আলোচনা করা নাই। সো তাও আমি একটু বলে রাখতেছি, যদি তোমার পানির মধ্যে কোনো কিছুকে মেশানো হয়, তাহলে তার বাষ্পচাপ যদি সেটা তোমার আ আ পোলার জাতীয় হয়, পানির সাথে যদি মিশে যায়, তাইলে সেটা পানির বাষ্পচাপকে কমায় দিবে। ঠিক আছে? তো আমরা দেখি ১ মোল অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবককে ৪ মোল দ্রাবকে ৪ মোল দ্রবকে দ্রবীভূত করা হলো। দ্রাবকটির বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বের করো। এটা অ্যাকচুয়ালি আপেক্ষিক অবনমন তো 25% হ্রাস পাবে। বুঝছো? ৪ ভাগের ১ ভাগ এটা হ্রাস পেয়ে যাবে। সো আমরা এটা নিয়ে বা কলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা বিস্তারিত বলব না। এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়েছিলাম ইউনিভার্সিটিতে উঠে। সো আই থিংক এই রিলেটেড কোনো প্রশ্ন যদি আসেও, তুমি এটাকে স্কিপ করে যাবা। মানে কিছু জায়গায় স্কিপ করতে হবে। ওকে? বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র আমরা জানি। P1V1/T1 = P2V2/T2। তাই তো? আচ্ছা। সো একটি ৫ লিটার বেলুনকে ২৫ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এর আয়তন কত হবে? সো আমরা যেটা করলাম, ৫ লিটার ছিল। শুরুতে ছিল ২৯৮, এরপরে এটা আরো বেড়ে হয়ে গেছে। ২৭৩ এর সাথে ৫০ যুক্ত করলে কত হবে? ৩২৩। ৩০০ তো আমরা ২৩ এ নিয়ে গেছি। ৩২৩ এ নিয়ে গেছি, তাই না? তো এবার আমরা একটু খেয়াল করি। ১০ তো হবেই না। কখনোই হবে না। সো 5.4, 5.5, 6.5। তো এই ধরনের গাঁজাখুরি প্রশ্ন যে এই প্রশ্নগুলা করে সে, আমি টিচারের প্রতি সম্মান রেখেই বলছি, এগুলা উনার করা ঠিক হয় নাই। ঠিক আছে? যদি ক্যালকুলেটর না থাকে, ক্যালকুলেটর ছাড়া এই ধরনের প্রশ্ন কখনোই করা যাবে না। মনে রাখবা। তো V1/T1 মানে করা যাবে, তুমি ক্যালকুলেশন করে অনেক সময় ব্যয় করতে পারো। অ্যান্সার বের করতে পারবা। বাট এই একটা প্রশ্নের জন্য তুমি ৫ টা প্রশ্ন হাতছাড়া করে আসবা। সো এই ধরনের প্রশ্ন যখন তুমি অপশনটা দেখবা 5.4, 5.5, 6.5, তুমি কোনোভাবে এটাকে আর মিলাতে পারবা না। কোনোভাবেই না। সো 5.4, 5.5 এই দুটোর কাছাকাছি আসতেই পারে। কারণ আমরা খুব বেশি একটা তাপমাত্রা বাড়াই নাই। ২৯৮ থেকে জাস্ট ৩২৩ এ নিচ্ছি। খুব বেশি কিছু হয় নাই। ঠিক আছে? সো এই ধরনের প্রশ্ন আমরা কি করব? স্কিপ করব। এগুলো স্কিপ করার জন্যই দেওয়া। মনে রাখবা। আচ্ছা, ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ১০২ কিলোপ্যাসকেল চাপে ২০৫ এমএল মিথেন গ্যাসের ভর কত হবে? আবারও এখানে এই টাইপের কিছু প্রশ্ন। আবারও এই টাইপের প্রশ্ন। পিভি সমান W/m/T। সো আমাদের কাজ হচ্ছে কি? W টা বের করা, তাই না? W টা বের করা। সো W সমান PVM/RT। এবার তুমি চিন্তা করো, তুমি কতক্ষণে এই ম্যাথটা সলভ করবা? তুমি কত সময় নিবা একটা প্রশ্নের জন্য? তো বাংলাদেশ কৃষি এগ্রিকালচার ইউনিভার্সিটি ১১-১২ তে আসছিল প্রশ্নটা। তখন হয়তোবা ক্যালকুলেটর অ্যালাউড ছিল। বাট যদি ক্যালকুলেটর অ্যালাউ না করে, তোমার দায়িত্ব হবে সুন্দর করে প্রশ্নটা ছেড়ে আসা। কারণ এই প্রশ্ন সলভ করতে যেয়ে তুমি কমসে কম ৪ থেকে ৫ টা প্রশ্ন তোমার হাতছাড়া হয়ে যাবে। ঠিক আছে? তো তুমি এই সূত্রে বসাবা। দেখো আমি তোমার জন্য সূত্র কিন্তু দেখাই দিছি ভাইয়া। বাট
বললাম না এক্সাম হল স্ট্র্যাটেজি। তোমাকে কিছু প্রশ্ন দেখেই এটা স্কিপ করে ফেলতে হবে। একদম চোখের দেখায় স্কিপ। ১ টা ২ টা প্রশ্ন স্কিপ করলে কিছু হবে না। তুমি ১০০ এর মধ্যে ভাই ৮০ পাও। বাট এই ১০০ টা বাকি ২০ টা দাগাইতে যেয়ে, বাকি ২০ টা প্রশ্ন দাগাইতে যেয়ে তুমি কমসে কম ৪০ টা প্রশ্ন তোমার হাতছাড়া হবে। তো তখন তুমি পাবা ৬০। কত পাবা? ৬০। মুখস্থ প্রশ্নগুলো অ্যান্সার করে পাবা ৮০। তো সব অ্যান্সার করতে যাও পাবা ৬০। এই বাস্তবতার মুখোমুখি হইছো কিনা আমাকে একটু জানাবা। কারণ আমরা এগুলার মুখোমুখি হইছি। বা আমাদের যারা তোমাদের অগ্রজ যারা ছিল তারা এগুলার মুখোমুখি হইছে। তারা এগুলা বলছে। তো যাই হোক, আমরা এটাকে সুন্দর করে স্কিপ করব। কারণ r এর মান যেখানে তুমি বসাবা ১০০, ৩২৫ বা 10 টু দি পাওয়ার 5 এই জাতীয় ভ্যালু যখন তুমি বসাবা, এখানে ৩০০ আছে, এখানে এই ধরনের জিনিসপত্র আছে। তো তোমার এখানে কিন্তু সময় অনেক চলে যাবে। ঠিক আছে? দেখো কত সময় লাগে। P এর ভ্যালু কত? ১০২ কিলো প্যাসকেল, তাই না? ১০২ কিলো প্যাসকেল। V এর ভ্যালু কত? ২০৫ মিলিলিটার। আমরা মিলিলিটারে নিতে পারবো না, লিটারে নিব। 0.205। M এর ভ্যালু ১৬ মিথেন। আর R এর ভ্যালু আমরা জানি, যেহেতু আমরা কিলো প্যাসকেলে বসাচ্ছি, কিলো প্যাসকেলে বসালে তো হবে না। এটা তো আবার মিটার কিউবে নিতে হবে। তাই কিনা? 205 মিটার কিউবে নিতে হবে তো এটাকে। তো আমরা লিটারে নিয়ে যাওয়ার পরেও দেখো মিলিলিটার। মিলিলিটার সমান হচ্ছে 10 ইনভার্স 3 লিটার। আবার ১০০০ লিটার সমান ১ মিটার কিউব। আরো 10 ইনভার্স 3 এড করো। ১০০০ লিটার সমান ১ মিটার কিউব। সো করতে থাকো। কাজ করতে থাকো। তোমার আর অন্য প্রশ্নের অ্যান্সার করতে হবে না। নিচে আমরা গেলাম 8.314, মানে খুব উপকার হইল 8.314 এটা লিখে। টি এর ভ্যালু কত? 300 কেলভিন। এবার আমাকে বলো তোমরা এটা অ্যান্সার করবা কিনা? দরকার আছে? না ভাইয়া রে, একদমই দরকার নেই। ট্রাস্ট মি, এটার কোনো দরকারই নেই। ওকে। বজ্রবৃষ্টির সময় অতি উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন কোন অক্সাইড উৎপন্ন করে? নাইট্রোজেনের নাইট্রিক অক্সাইড তৈরি করে। এটা আমরা দেখাইছি, নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তৈরি করে। এগুলো অনেক আগের প্রশ্ন। তাও আমরা সবকিছু নিয়ে আসছি কারণ কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে এটা দেখানোর জন্য। এটা কিন্তু জাস্ট একটা চ্যাপ্টার। তো সামনে কিন্তু আরো ৩ টা চ্যাপ্টার আছে। তো সবগুলা আমি যে টপিকগুলা দেখাচ্ছি, দেখছো এই নাইট্রোজেন ফিক্সেশন থেকে অলরেডি ২ টা প্রশ্ন, ৩ টা প্রশ্ন দেখছো। তো এটা ভালো করে পড়তে হবে। এটা পড়ে নাও। আচ্ছা, আর কি বাদ দিবা আমি সেটাও কিন্তু বলতেছি। কি বাদ দিবা এইটা পড়তে পারাটাই হচ্ছে অ্যাডমিশনের স্ট্র্যাটেজি। ঠিক আছে? এটা জানতে পারাটা। একটা নির্দিষ্ট চাপে এটি আদর্শ গ্যাসের ২০০ মিলিলিটার। 0 থেকে আমরা ১০০ তাপমাত্রায় উত্তপ্ত করলাম। তাহলে আয়তন কত গুণ হবে? আচ্ছা। তাইলে আমরা 0 ডিগ্রি থেকে ১০০ ডিগ্রিতে নিয়ে গেলাম। মনে করে দেখো তো, চার্লসের সূত্রটা কি বলছিল আমাদের? চার্লসের সূত্র বলে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের ২৭৩ ভাগের ১ ভাগ বৃদ্ধি পাবে। ২৭৩ ভাগের ১ ভাগ। তো ২০০ ml এ কি করলাম? আদর্শ গ্যাসের ২০০ ml এ, এটা ২০০ ml ছিল। সো 0 থেকে আমরা ১০০ তে উত্তপ্ত ১০০ তে নিয়ে গেলাম। তার মানে দেখো, এটা ২০০ ml ছিল কোথায়? 0 ডিগ্রিতে। তাই না? 0 ডিগ্রিতে ছিল। তার মানে আবারও ২০০। এখন আমরা কি করলাম? ১০০ ডিগ্রিতে উন্নীত করলাম। আর নিচে হচ্ছে ২৭৩। হ্যাঁ রে, তাহলে উত্তপ্ত করলে আয়তন কত গুণ হবে? কত গুণ হইল সেটাই আমাদের বের করতে হবে। ঠিক আছে? তো 0 থেকে আমরা ১০০ তে নিয়ে গেলাম, তাই না? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা যদি বলি নির্ণীত আয়তনের নির্দিষ্ট চাপে আদর্শ গ্যাসের ২০০ ml এ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করলে আয়তন কত গুণ হবে? আচ্ছা, আয়তন কত গুণ হইল? আমরা বের করি। এখানে প্লাস হচ্ছে তোমার 273। এখন আ আমাদের জাস্ট কাজ হবে কি? আমাদের কাজ হবে এই ভি বাই ভি নট করে দেওয়া। বাই দ্য ওয়ে আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম। কত গুণ হবে বলছে না? তো 0 ডিগ্রি এর কত গুণ হবে আমরা যদি এটা বের করে ফেলতে পারি তাহলে তো কাজ শেষ। 0 ডিগ্রিতে যেহেতু আমরা ভি নটটাকে বাম পাশে নিয়ে আসি। ভি বাই ভি নট এটা হয়ে যাবে 1 প্লাস
100/273। ঠিক আছে? তো আমরা যদি এটাকে কাটাকাটি করি 273 হয়ে যাবে। আর উপরে হচ্ছে যোগ করলে 373। সো আমরা দেখতে পাচ্ছি এই 0 ডিগ্রিতে যতটুকু আয়তন তার 373/273 গুণ বেড়ে গেল। এটা কিন্তু আবার খুব ভালো একটা প্রশ্ন। বুঝতে পারছো কিনা? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন যেটা অ্যান্সার করার যোগ্য। তুমি যদি একটু মাথা খাটাইতে পারো। ওকে। একটি গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়ানোর ফলে এর চাপ অপরিবর্তিত থেকে আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাহলে তাপমাত্রা কত বৃদ্ধি করা হইলো? দেখো ভাইয়া, এখানে আ যেহেতু আয়তন বেড়ে গেছে, আমরা জানি আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। তো 27 ডিগ্রি মানে হলো 300 কেলভিন। 300 কেলভিন থেকে আমরা সোজা 600 কেলভিনে নিয়ে গেছিলাম, দ্বিগুণ করছিলাম। সেই জন্যই এমনটা হইছে। তো 600 থেকে যখন তুমি 273 কে বাদ দিবা তখনই ডিগ্রি সেলসিয়াসটা পেয়ে যাবা। তো বুঝতেই পারছো এটা 283 কেলভিন হবে। তাই না? 283 এটা দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা। তো এখানে 283 কি আসলেই 627 ডিগ্রি মানে হচ্ছে 300। আমরা 273 কে বাদ দিব। 273 তাহলে কত ডিগ্রি বাই দ্য ওয়ে এখানে আমরা ভুল করলাম। ডিগ্রি সেলসিয়াস বের করতে বলে নাই। কত ডিগ্রি বৃদ্ধি পাইছে আমরা সেটা বের করছি। তার মানে বৃদ্ধি মানে কি রে ভাইয়া? কেলভিন তাপমাত্রা দ্বিগুণ করা আর এখানে কত কত বৃদ্ধি পাইলো? 300 কেলভিন বৃদ্ধি পাইলো। তো 300 কেলভিন বৃদ্ধি পাওয়া যে কথা, 300 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়া একই কথা। আমি এক্সট্রিমলি সরি এটার জন্য। ফার্স্ট টাইম যখন তুমি ম্যাথ করতে বসবা এরকম কিছু কিন্তু আসবে। বুঝছো? 300 কেলভিন বৃদ্ধি করা যে কথা, 300 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা ভাইয়া একই কথা। ঠিক আছে? সো এবার আমরা শুরু করব কি? জৈব রসায়ন। তো আমি তোমাদেরকে বলব তোমরা সবাই একটু দম নাও। বড়সড় একটা দম ফেলো। আ পরিবেশ রসায়ন যেটা তোমরা এতক্ষণ দেখলা, যে টপিকগুলা থেকে প্রশ্ন আসছে, সেই টপিকগুলো একবার করে পড়ে আসো। তা পজ করে রেখে ভিডিওটা। তারপরে তুমি আবার জৈব রসায়নে ঢোকো। তারপরে জৈব রসায়নে কোত্থেকে প্রশ্ন আসতেছে, সেই টপিকগুলো সুন্দর করে আবারও পড়বা। ঠিক আছে? এই প্রশ্নে CH3 CH2OH ২ টা ইথানল দেওয়া আছে। এই ২ টা ইথানলকে আমরা ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম। একটু খেয়াল করে দেখো। এটাকে আমরা কি করলাম? ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলাম। মনে করে দেখো, আমরা যখন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে মনোযোগ দিবা, এই যে সালফিউরিক H2SO4 গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যখন আমরা ১৬৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তখন এই অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়। আমরা সবাই জানি অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি হয়। বাট ১৬৫ ডিগ্রি কম, যেমন ধরো ১৩০ বা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখতে পাই যে কমপ্লিট পানির অপসারণ না হয়ে ২ অণু অ্যালকোহল থেকে ১ অণু পানি অপসারিত হয়। তাহলে ভাইয়া ২ অণু অ্যালকোহল থেকে যদি ১ অণু পানি অপসারিত হয় তাহলে সেটা কিভাবে হবে? 3CH2 ধরে নিচ্ছি এই অ্যালকোহল থেকে হাইড্রোজেন গেল, এর পরেরটা থেকে OH গেল। তাইলে H আর OH মিলে কি তৈরি করবে? পানি তৈরি করবে। আর কি থাকে? আর থাকে CH2 CH3। সো এই ক্ষেত্রে আমাদের ইথার তৈরি হয়। মনে রাখতে হবে টেম্পারেচার যদি ১৬৫ ডিগ্রি বা তার বেশি হয় তাইলে অ্যালকিন তৈরি হবে। আর যদি ১২০, ৩০, ৪০ বা হচ্ছে ১২৫, ১১৫ এরকম থাকে তাইলে আমরা ইথার পাবো। ঠিক আছে? এক্ষেত্রে আমরা কি পাবো? ইথার যৌগ পাবো। ক্লোরোপিক্রিনের সংকেত আমরা প্রত্যেকে জানি যে ক্লোরোফর্মের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া। ক্লোরোফর্ম CCl3 আর সেখানে একটা হাইড্রোজেন, তার সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্লোরোপিক্রিন পাওয়া যায়, যাকে আমরা কাঁদুনে গ্যাস হিসেবে জানি। তাই না? টিয়ার গ্যাস বা কাঁদুনে গ্যাস হিসেবেই আমরা যাকে চিনি। একই কথা। ৩ টা Cl কে বাম পাশে লিখো বা ডান পাশে লিখো। NO2 এটাকে আমরা বলি ক্লোরোপিক্রিন। এটাকে আমরা কি বলি? ক্লোরোপিক্রিন বলে থাকি। ওকে, এক্ষেত্রে পানি অপসারিত হয়। নিম্নোক্ত কোন যৌগটির স্ফুটনাঙ্ক সবথেকে বেশি? সো স্ফুটনাঙ্ক ডিপেন্ড করবে তোমার আন্তঃআণবিক আকর্ষণ বলের উপরে। এই ক্ষেত্রে আমরা দেখব যদি আয়নিক বন্ড থাকে তাহলে সবথেকে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে। তারপরে আয়নিক বন্ধনের মতো যদি তোমার হাইড্রোজেন বন্ড থাকে তাইলেও বেশি হবে। আর হাইড্রোজেন বন্ধন যদি না থাকে তাইলে ভাইয়া কম হবে। তো আমরা জানি হাইড্রোজেন বন্ধন কোথায় সবথেকে বেশি থাকে? যেখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকে সেখানেই হাইড্রোজেন বন্ধন সবথেকে বেশি দেখা যায়। সো ইথানল সবথেকে বেশি স্ফুটনাঙ্ক প্রদর্শন করবে। ঠিক আছে? আর ইথানলের মধ্যে এতটা ইফেক্টিভ হাইড্রোজেন বন্ধন হয় না।
ওকে। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য নির্ণয়কারী পরীক্ষা ৯ কোনটি? খেয়াল করে দেখো কতটা ইম্পোর্টেন্ট এই টপিকগুলা। এই টপিকগুলা যখন আমরা একাডেমিকে পড়াইছি, যখন আমরা অ্যাডমিশনের ক্লাসে পড়াইছি, বারবার করে গুরুত্ব আরোপ করে এই টপিকগুলা তোমাদেরকে আমরা পড়াইছি। তাই না? সো অ্যালডিহাইড কিটোনের মধ্যে আমরা যদি তোমার পার্থক্য নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন পরীক্ষা। এটা জাস্ট কার্বনিল গ্রুপকে শনাক্ত করতে ব্যবহৃত হয়। তোমরা প্রত্যেকে জানো কার্বনিল গ্রুপকে শনাক্ত করতে ব্যবহৃত হয়, তাই না? এখানে অ্যালডিহাইড, কিটোন উভয়ের ক্ষেত্রে সেম রেজাল্ট পাওয়া যায়। সো এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারব না। বাট আয়োডোফর্ম দিয়ে পারবো অবশ্যই। অ্যালকোহলকেও আমরা পার্থক্য করতে পারি আয়োডোফর্ম দিয়ে, ফেলিং, টলেন। মেইনলি এই ফেলিং এবং টলেন এই ২ টা। প্লাস বেনেডিক্ট পরীক্ষা। ওকে। এরপর আমরা আগাই। হফম্যান ডিগ্রেডেশন, হফম্যান ক্ষুদ্রাংশকরণ প্রক্রিয়া আমরা জানি অ্যামাইড থেকে, এই যে অ্যামাইড থেকে ১ ডিগ্রি অ্যামিন তৈরি হয়। অ্যামাইড থেকে ১ ডিগ্রি অ্যামিন তৈরি করার যে বিক্রিয়া, ইহাকে আমরা বলি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। সো এস্টারের সাধারণ সংকেত আমরা জানি COOR, OH এর পরিবর্তে OR থাকবে। এটাকে আমরা বলি এস্টার। আচ্ছা, গ্লুকোজের আলোক সমাণু সংখ্যা কত? আমরা জানি গ্লুকোজ অণুর মধ্যে ১, ২, ৩, ৪ মাঝখানে এই ৪ টা কার্বনের মধ্যে কাইরালিটি আছে। সো কাইরাল কার্বন সংখ্যা যদি ৪ হয়, সো 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16। ১৬ টা আলোক সমাণু পাওয়া যাবে। মোট আলোক সমাণু হচ্ছে তোমার ১৬ টা, ইনক্লুডিং গ্লুকোজ। গ্লুকোজ সহ ১৬ টা। ঠিক আছে? আর গ্লুকোজের বাহিরে গ্লুকোজ ছাড়া আর ১৫ টা থাকবে। বোঝা গেল? এইভাবে আমাদেরকে মনে রাখতে হবে। আর খেয়াল করে দেখো কোন টপিকগুলা ইম্পোর্টেন্ট। এই টপিকগুলাকেই কিন্তু আমাদের টার্গেট করতে হবে। প্রিভিয়াস ইয়ার গুলাতে ২৩, ২৪, ২২, ২৩ এই টপিকগুলা থেকেই ঘুরে ফিরে দেখছো প্রশ্ন আসতেছে। তো তুমি একদম সবকিছু পড়ে নিউটন হয়ে যাবা। এইভাবে কিন্তু চান্স হবে না রে ভাই। চান্স পাওয়ার জন্য পরীক্ষার হলের স্ট্র্যাটেজি তোমাকে ফলো করতে হবে। আচ্ছা। তো সোডিয়াম বেনজোয়েটকে সোডা-লাইম যৌগে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? সোডিয়াম বেনজোয়েটকে আমরা জানি কার্বক্সিলেট মলিকিউল গুলাকে আমরা যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করি তাহলে এটা চলে যাবে আর হাইড্রোজেন থাকবে। সো এই ক্ষেত্রে আমাদের বেনজিন উৎপন্ন হবে, তাই না? এইরকম টপিক বুঝে, বুঝে যে প্রশ্নটা তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা, ওই প্রশ্নগুলা ঝটপট করে অ্যান্সার করে দিবা। ঠিক আছে? এই স্ট্র্যাটেজি ফলো করলেই কিন্তু দেখবা পরীক্ষায় অনেকে কম পড়েও চান্স পেয়ে যায়। কেমনে চান্স পেয়ে যায়? এভাবে পেয়ে যায়। এখানে খুবই কঠিন একটা প্রশ্ন আ যারা না পড়ছে সমাণু তাদের জন্য। দেখো সমাণুর সংখ্যা নির্ণয় মাস্ট বি তোমার আসবেই। কত ধরনের সমাণু সংখ্যক সম্ভব, তারপর হচ্ছে তোমার এক্ষেত্রে কি সমাণু সম্ভব এই সবকিছু। আমি যদি প্রশ্ন করতাম যে এই যৌগটার মধ্যে কি ধরনের আইসোমার সম্ভব বা কত ধরনের আইসোমার সম্ভব, তাইলে একটা অ্যান্সার হইতো। আর মোট কয়টা আইসোমার সম্ভব এটা বললে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আরেকটা। খেয়াল করে দেখো, এই যে কার্বনটা দেখতেছো, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। বুঝছো ভাইয়া? এই কার্বনটা কি কাইরাল কার্বন। এখানে হাইড্রোজেন আছে, এখানে OH আছে, তারপরে তোমার CH3 আছে, তারপরে আবার এখানে আমরা এই বড় একটা গ্রুপকে দেখতে পাচ্ছি। সো ৪ টা আলাদা। যদি আলাদা হয় এক্ষেত্রে আমরা ২ টা এনানসিওমার পাবো, তাই না? ২ টা এনানসিওমার পাবো। প্লাস খেয়াল করে দেখো এখানে কিন্তু সিস ট্রান্স সমানো সম্ভব। সিস ট্রান্স বা ইজেড সমানো সম্ভব। সো একটা সিস আর একটা ট্রান্স। টোটাল ৪ টা সমানো সম্ভব। আর ২ ধরনের সমানো সম্ভব। একটা হচ্ছে এনানসিওমার আর একটা হচ্ছে জ্যামিতিক সমানতা। এই ২ ধরনের সমাণু আমরা পেতে পারি। খুব সুন্দর প্রশ্ন ছিল এটা। আচ্ছা, আলোর উপস্থিতিতে ক্লোরিন। দেখো প্রশ্ন এতটাই সহজ এই জৈব রসায়নের, যতগুলো আসবে সবগুলাই তোমাদের পারার কথা। দেখো এই ২৩ এ ২২-২৩ এ কতগুলা প্রশ্ন জৈব রসায়ন থেকে আসছে। ঠিক আছে? সো আমরা একটু দেখি টলুইন। এই যে আলফা কার্বনের মধ্যে ৩ টা হাইড্রোজেন আছে। তো আমরা যখনই দেখব সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। সো এটা ফ্রি রেডিক্যাল মেকানিজমের বিক্রিয়া। ফ্রি রেডিক্যাল গুলা সবসময় আলফা কার্বনকে অ্যাটাক করে। মনে রাখবা আলফা কার্বনকে অ্যাটাক করে। সো আমরা যদি কম পরিমাণে ক্লোরিন ব্যবহার করি সেক্ষেত্রে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে আমরা বেনজাইল ক্লোরাইড তৈরি করবে। বেনজাইল ক্লোরাইড তৈরি করবে। বেশি ক্লোরিন ব্যবহার করলে কিন্তু বেনজো ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে? বেনজাইল, বেনজাল, বেনজো ৩ টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। সো ফ্রি রেডিক্যাল মেকানিজম আলফা কার্বনকে অ্যাটাক করে ওইখানেই যাবে। আর এইখানে যে বেনজিনের গাত্রে যে হাইড্রোজেন গুলা যুক্ত আছে তারা শুধুমাত্র একটা ইলেকট্রোফাইল আসলেই রিপ্লেসড হবে বা প্রতিস্থাপিত হবে। মনে রাখবা। আচ্ছা, কোনটা নিউক্লিওফাইল? আমরা জানি যার মধ্যে লোন পেয়ার আছে সেই হচ্ছে নিউক্লিওফাইল, তাই না? সে নিউক্লিয়াস বা পজিটিভকে আকর্ষণ করতে পারবে। ওকে। এই যে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল তাদের স্থায়িত্ব এখান থেকেও প্রশ্ন ঘুরায় ফিরে আসছে।
কোনটা সবথেকে বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন? আমরা জানি 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 0 ডিগ্রি, তাই না? সো 3 ডিগ্রি কোনটা ভাইয়া? এইটা। যে কার্বনের উপরে প্লাস চার্জ তার সাথে 3 টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে। মনে থাকবে? পারতে হবে কিন্তু। কোনটা ইলেকট্রোফাইল? আমরা জানি যার মধ্যে পজিটিভ চার্জ আছে সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে অথবা যার মধ্যে তোমার অরবিটাল ফাঁকা আছে সেই ইলেকট্রোফাইল হবে বা ইলেকট্রনকে আকর্ষণ করবে। ২ টা পেপটাইড বন্ধন যুক্ত হয়ে ভাই কি গঠন করে? আমরা জানি ২ টা পেপটাইড যদি বন্ধন যদি থাকে, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এই যে একটা অ্যামিনো অ্যাসিড, এই ২ টার মাঝখানে হচ্ছে একটা পেপটাইড বন্ড। একটা পেপটাইড বন্ড থাকা মানে এখানে ডাইপেপটাইড আছে। ঠিক আছে? এই যে দেখো ২ টা অ্যামিনো অ্যাসিড মানেই হচ্ছে ডাইপেপটাইড, ডাইপেপটাইড। ঠিক আছে? ডাইপেপটাইড। সো ডাইপেপটাইডে একটা বন্ড থাকে। আর ট্রাইপেপটাইডের মধ্যে তোমার ২ টা পেপটাইড বন্ড থাকে, ১ টা ২ টা। ঠিক আছে? যতগুলা অ্যামিনো অ্যাসিড ততগুলা পেপটাইড। ঠিক আছে? পলিপেপটাইড যেখানে অনেকগুলা অ্যামিনো অ্যাসিড আছে। তাই না? আচ্ছা। আর এদের মধ্যে একটা কম সংখ্যক বন্ধন থাকবে। মনে রাখবা যতগুলো অ্যামিনো অ্যাসিড তার থেকে একটা কম বন্ধন থাকে। সো পেপটাইড বন্ড যদি ২ টা হয়, দ্যাট মিনস এখানে ৩ টা অ্যামিনো অ্যাসিড ছিল, ট্রাইপেপটাইড যৌগ এটা। ঠিক আছে? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? অলরেডি আমরা দেখছি প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। অ্যামাইড থেকে অ্যামাইড যৌগ থেকে অ্যামাইড যৌগ থেকে আমরা জানি হ্যালোজেন প্লাস ক্ষার যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে অ্যামিন যৌগ তৈরি হয়। সেক্ষেত্রে অ্যামিন যৌগ তৈরি হয়। প্রাইমারি অ্যামিন। ঠিক আছে? দেখো ঘন সালফিউরিক অ্যাসিড দ্বারা ইথাইল অ্যালকোহলকে নিরোধনের ফলে কি সৃষ্টি হয়? আমরা দেখলাম নিরোধন, ঘন সালফিউরিক অ্যাসিড। সো আমরা বুঝে গেলাম ইথিন। এখানে কিন্তু ইথারের কথাও বলা নাই। সো টেম্পারেচার ডাজ নট ম্যাটার। এই ক্ষেত্রে টেম্পারেচার উল্লেখ না করলেও হবে। অপশন একটাই আছে ইথিন। ইথার যদি থাকতো তাহলে আমরা বলতাম যে ভাই কত তাপমাত্রার কথা বলছেন? টেম্পারেচার ওয়াইজ এই প্রোডাক্টটা কিন্তু ভ্যারি করবে। তাই না? আচ্ছা। এবার দেখো ফুলারিন মানে কি? ফুলারিন হচ্ছে জাস্ট কার্বনেটের উপভেদ যেখানে কার্বন ৬০ টা থেকে ৭২ টা পর্যন্ত থাকতে পারে এবং একটা ফুটবলের মতো আকার তৈরি করে। ওয়েস্টমিনস্টার ফুলারিনের নাম অনুযায়ী এটা করা হইছে নামকরণটা। 1, 2 এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়ার ক্রম কোনটা? তোমরা জানো ৩ ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে আর SN2 অর্থাৎ ডিরেক্ট অ্যাটাক হইতে পারে না। তার মলিকুলারিটি 2 হইতে পারে না। সো ৩ ডিগ্রির ক্ষেত্রে তোমার আ SN1 বিক্রিয়া হবে। তাই না? ৩ ডিগ্রি আস্তে, আস্তে করে ভাঙবে তারপরে যে প্রতিস্থাপনটা হবে। ঠিক আছে? সো SN1 বিক্রিয়ার ক্রম কোনটা? ৩ ডিগ্রি সবথেকে বেশি, তারপরে ২, তারপরে ১। ঠিক আছে? আর SN2 এর ক্ষেত্রে হয়ে যাবে উল্টা। কোনটা আলোক সক্রিয়? ভাই যার মধ্যে কাইরাল কার্বন আছে সেই হচ্ছে আলোক সক্রিয়। দেখো কতবার এই প্রশ্নগুলো আসে ঘোরায় ফিরায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হাইড্রোক্সিল, ফ্লোরিন, ক্লোরিন, মিথাইল এই সবগুলাই ডিফারেন্ট এই কার্বনের সাথে। সো এটাই হচ্ছে কাইরাল কার্বন বিশিষ্ট অণু। রাসায়নিকভাবে তেল এবং চর্বি কি? হ্যাঁ, তেল এবং চর্বি হচ্ছে একটা এস্টার। তেল এবং চর্বি কি? এস্টার, বুঝছো? এই গ্লিসারিনের ট্রাইএস্টার এটাকে আমরা বলি চর্বি। গ্লিসারিনের যে ট্রাইএস্টার এটাকে আমরা কি বলি? চর্বি বলে থাকি। তো তেল চর্বিগুলো রাসায়নিকভাবে হচ্ছে তোমার এস্টার জাতীয় পদার্থ। সো এটাকে যখন আমরা হাইড্রোলাইসিস করি তখন অ্যাসিড তৈরি হয় অর্থাৎ সাবান তৈরি হয়। আর তোমার কি তৈরি হয়? গ্লিসারিন তৈরি হয়। ঠিক আছে? অ্যাসিড আর অ্যালকোহল মিলে এস্টার তৈরি করে আমরা প্রত্যেকে জানি। ওকে। দুটি যৌগের অণুতে দুটি ভিন্ন প্রকার অপ্রতিসম কার্বন পরমাণু থাকলে যৌগের কয়টি আলোক সক্রিয় সমাণু সম্ভব? দুটো যদি ডিফারেন্ট থাকে সো 2 টু দি পাওয়ার 2 সমান 4 চারটা আলোক সক্রিয় সমাণু সম্ভব। এরপর রেজোন্যান্স বা মেসোমেরিক প্রভাব কোনটি? আমরা জানি যে একান্তর দ্বিবন্ধন যদি থাকে, ঠিক আছে? একান্তর দ্বিবন্ধন যদি থাকে সেই ক্ষেত্রে এটা হয়ে থাকে। তাহলে আমরা একটু দেখি সিগমা ইলেকট্রনের সরণ এটাকে আমরা বলি ইন্ডাকটিভ ইফেক্ট ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের কারণে। পরমাণুতে উৎপন্ন ডেল্টা প্লাস এবং মাইনাস দ্বারা চিহ্নিত করা হয় এটাও ইন্ডাকটিভ ইফেক্ট বা আবেশ প্রভাব দ্বিবন্ধনের ক্ষেত্রে। আর পাই ইলেকট্রনের স্থায়ী সরণের ক্ষেত্রে আসলে জৈব যৌগের অণুতে দ্বিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই এটা প্রযোজ্য হবে রেজোন্যান্স। আর মনে রাখবা যে পাই ইলেকট্রনের স্থায়ী সরণ এই ক্ষেত্রে ঘটে না। পাই ইলেকট্রনের স্থায়ী সরণ আমরা বলতে পারবো না। ধরো যে এরকমটাই। এটা ইলেকট্রনটাকে পুশ করতেছে। ঠিক আছে? আর পাই ইলেকট্রন এই যে বিভিন্ন জায়গাতে সে কি করে আছে? ছড়ায় ছিটায় আছে। সো সে জাস্ট ছড়ায় পড়ে। ঠিক আছে?
সো আমরা বলতে পারি জৈব যৌগের অণুতে যদি তোমার দ্বিবন্ধনের উল্লেখ থাকে, তবে এই ক্ষেত্রে একটা ঘাটতি আছে। যদি একান্তর দ্বিবন্ধন হয় তাইলে এটা প্রযোজ্য হইতো। সো একান্তর যদি বলা না থাকে, এটা একটা চিন্তার বিষয় হয়ে যাবে। ঠিক আছে? সো শুধু দ্বিবন্ধন থাকলেই যে মেসোমেরিক প্রভাব দেখা যাবে তা কিন্তু না। একান্তর দ্বিবন্ধন থাকলেই শুধুমাত্র এটা সম্ভব। সো এটাকে আমরা বাদ দিতে পারি। সো বাই এলিমিনেশন মেথড আমরা এটাকে ধরতে পারি। ঠিক আছে? পাই ইলেকট্রন স্থায়ী সরণ। কেমনে স্থায়ী সরণ হইলো দেখো। আমরা দেখতেছি আপাত দৃষ্টিতে যে ইলেকট্রনগুলা হয়তোবা এখানে বসে আছে। কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রনগুলা এখানে বসে নাই। ইলেকট্রনগুলা সব জায়গায় ছড়ায় গেছে। সব জায়গায় ছড়ায় গেছে। বুঝছো? সব জায়গায় ছড়ায় গেছে। তো এই ক্ষেত্রে আমরা একটা লজিক দিতেই পারি যে এটার স্থায়ী একটা সরণ হয়েছে। ঠিক আছে? ওকে। সাবানায়ন বিক্রিয়াতে কোনটি ব্যবহৃত হয়? তীব্র ক্ষার ব্যবহৃত হয়। আমরা মেইনলি ক্ষারের উপস্থিতিতেই বিক্রিয়াটা করি, অটোমেটিক সাবান তৈরি হয়ে যায়। আমরা জানি উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে সাবান বলে। ওকে। NH2CH2 সেটা বলেছি। অ্যামাইনো অ্যাসিডের নাম কি ভাই? এটার নাম হচ্ছে গ্লাইসিন। মনে রাখবা। গ্লাইসিন একমাত্র অ্যামিনো অ্যাসিড যার মধ্যে কোনো কাইরাল কার্বন নাই। ২ টা হাইড্রোজেন আছে। ওকে। নিচের কোন যৌগটি অ্যারোমেটিক এবং এলিফ্যাটিক উভয় ধর্ম প্রদর্শন করতে পারে? এটা ঢাকা ইউনিভার্সিটিতেও আসছিল। টলুইন, তাই না? এই যে দেখো এইখানে নিচের জায়গাটা অ্যারোমেটিক আর বাহিরেরটা আবার কিছুটা অ্যালিফ্যাটিক প্রপার্টিও কিন্তু শো করে। কিছুটা না, ভালোই করে। ওকে। কোন যৌগটি ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ দিবে? শুধুমাত্র অ্যালডিহাইড গুলাই ফেহলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল অধক্ষেপ দিবে। ঠিক আছে? কিটোন গুলা দিবে না। কার্বনিল মূলক শনাক্তকরণ করার জন্য 2,4-DNPH ব্যবহৃত হয়। কার্বনিল মূলক ব্যবহার করার জন্য 2,4-DNPH ব্যবহৃত হয়। খেয়াল করে দেখো এগুলো কতটা সহজ প্রশ্ন। পুরা ধরে অ্যান্সার করতে পারবা। অ্যালকেনের ওজোনোলাইসিসে জিংক ব্যবহৃত হয় তোমার বিজারক হিসেবে। তো জিংক যদি আমরা ব্যবহার না করি তাহলে আরো জারণ বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে ফেলে। তো জিংক কি করে? বিজারণ বিক্রিয়া করে। ঠিক আছে? সে বিজারক হিসেবে কাজ করে। ঠিক আছে? বিজারকই বিজারণ বিক্রিয়া করে আর জারক জারণ বিক্রিয়া করে। জারক ইলেকট্রন গ্রহণ করে মানে অন্যকে জারিত করে। ঠিক আছে? এই আরকি। সো জিংক বিজারক আর অক্সিজেন বা মোর ইলেকট্রোনেগেটিভ যারা আছে তারা হচ্ছে জারক। মনে রাখবা ধাতুগুলা হয় বিজারক, যারা একটু নিচের দিকে আছে, সরি উপরের দিকে আছে। আর অধাতুগুলা হয় তোমার কি? অধাতুগুলা হয় তোমার জারক। ঠিক আছে? এইভাবে মনে রাখবা। ধাতু সে ইলেকট্রন দান করবে, সো বিজারক, বিজারক ইলেকট্রন দান করে। ডায়োজোনিয়াম লবণ তৈরি করতে নিচের কোন বিকারকটি ব্যবহৃত হয়? সো মনেই আছে তোমাদের অ্যানিলিনের সাথে সোডিয়াম নাইট্রেট প্লাস HCl দিলে এখানে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হয়। অবশ্যই টেম্পারেচার 5 ডিগ্রি সেলসিয়াস এর কম হইতে হবে। ঠিক আছে? ওকে। সো আমরা দেখো অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শেষ করে ফেললাম। ইভেন দেখো আমরা কত সাল পর্যন্ত প্রশ্ন নিছি? সেই 15-16 পর্যন্ত। কৃষিতে অর্গানিক থেকে যে প্রশ্নগুলো আসছে। তো তোমরা কি এই টপিকগুলো চিহ্নিত করতে পারবা না? খুব বেশি টপিক ছিল। ওই টপিকগুলো চিহ্নিত করো, ওই টপিকগুলো সুন্দর করে পড়ো, একদম ঝাঁঝরা করে ফেলো। তারপরে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন টানা আবারও সলভ করতে থাকো। ঠিক আছে? অথবা মডেল কোয়েশ্চেন সলভ করতে থাকো। এই পরিমাণগত রসায়ন থেকে দেখো। খুবই ইজি পরিমাণগত রসায়ন ভাই, আরো ইজি কারণ এখানে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ করে না, সো কঠিন কোনো প্রশ্ন আসবে না। আসবে তোমার কনসেপচুয়াল প্রশ্ন। তুমি যদি একটু মাথাটা খাটাইতে পারো, একটু বুঝে শুনে অ্যান্সার করতে পারো, দেখবা যে তোমার জন্য কেমিস্ট্রি একটা লাইফ সেভিং সাবজেক্ট হয়ে দাঁড়াইছে অ্যাডমিশনে। নিম্নের কোন রাসায়নিক পদার্থের নরমালিটি এবং মোলারিটি সমান? যে কিনা একটা H+ দিতে পারে বা একটা OH- দিতে পারে বা একটা ইলেকট্রন দান বা গ্রহণ করতে পারে ভাইয়া, তারাই হচ্ছে কি সমান সংখ্যক নরমালিটি এবং মোলারিটি প্রদর্শন করে। আমরা জানি নরমালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা বলতেছি তুল্য সংখ্যা। সো সোডিয়াম হাইড্রোক্সাইড যার মধ্যে একটাই OH- আছে, সে একটা H+ কে প্রশমিত করতে পারে। সহজ না? মিথাইল রেড নির্দেশকের বর্ণ পরিবর্তনের পিএইচ। আমরা জানি মিথাইল রেডটা অনেকটা তোমার অম্লীয় মাধ্যমে বর্ণ পরিবর্তন করে। দেখো সবগুলা অম্লীয় মাধ্যমে দেওয়া আছে। সো তোমাকে মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নাই। তুমি একটু যাও হাজারিনাক স্যারের বই বা যেকোনো একটা বইয়ে যাও। ওইখানে দেখো বর্ণ পরিবর্তনের যে পরিসর, ভাইয়া এখান থেকে একটা প্রশ্ন পাবাই। তোমরা আশা করি মেডিকেলেও পরীক্ষা দিছো। ওইখান থেকে প্রশ্ন আসছে না? প্রিভিয়াস ইয়ার গুলাতেও আসছে। যদি এবার না এসে থাকে হয়তোবা ব্যাড লাক। বাট মোস্ট অফ দ্যা কেসেই এটা দেখা যায় প্রশ্ন আসার চান্স বেশি থাকে। সো এই রেঞ্জ গুলা তোমরা মুখস্থ করে রাখবা। যেহেতু বড় কোনো ম্যাথ দিবে না, সো এগুলাই মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, যখনই তোমরা কোনো এরকম ম্যাথ দেখবা, প্রথম কথাই হচ্ছে এটাকে ইগনোর করবা। কারণ কেমিস্ট্রিতে আরো অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলা তোমাকে অ্যান্সার করতে হবে এবং অল্প সময়ে তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাও। সো এই প্রশ্নটা দেখেই তুমি কি করবা? ইগনোর করবা। ঠিক আছে? এটা অ্যান্সার করার দরকার নেই। তুমি
পরবর্তীতে আসো। বাকি সবগুলো অ্যান্সার করে আসো। আমরাও বাকি সবগুলো অ্যান্সার করে আবারও কত নাম্বার প্রশ্ন ভাইয়া? 65 নাম্বার প্রশ্নে ফিরে আসবো। ঠিক আছে? এখানে দেওয়া আছে। ওকে। সো 5% সোডিয়াম হাইড্রোক্সাইডকে এর মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে? আচ্ছা। সো এটা একটা সহজ প্রশ্ন। তাই না? সো আমরা যদি এটাকে বলি যে ১০০ মিলিলিটারে কত থাকে ভাইয়া? ১০০ মিলিলিটারে থাকে ৫ গ্রাম। ১০০ মিলিলিটারে থাকবে কত? ৫ গ্রাম। ঠিক আছে? সো এখানে আম এটা হয়তোবা ১০০০ মিলিলিটার দেওয়া ছিল। যাক একটু প্রিন্টিং মিস্টেক হইছে। তো যাই হোক, যা মিস্টেকই হোক না কেন তোমরা এবার বের করতেই পারবা। ১০০ এমএল যদি ৫ গ্রাম হয়, সো ১০০০ এমএল এ কত হবে? ৫০ গ্রাম হবে। ওয়েট, প্রতি ১০০ এমএল এ যত গ্রাম হ্যাঁ, দ্রবীভূত থাকে সো ৫০ গ্রাম হবে। বোঝা গেল? ৫০ গ্রাম। ১০ গ্রাম অক্সিজেন অণুর সংখ্যা কত? খেয়াল করছো কত সুন্দর প্রশ্ন? এটা কিন্তু ইজি প্রশ্ন। বাট অপশনগুলা যাতে একটু ভালো থাকে। আগে আমরা অপশনগুলা দেখি। 3.76, 6, 9, 1.88 সো প্রশ্নগুলোর মধ্যে একটা ব্যবধান আছে। বেশ বড়সড় ব্যবধান আছে। আশা করা যায় যে আমরা ক্যালকুলেটর ছাড়াও একটা কাছাকাছি ভ্যালুতে পৌঁছাতে পারবো। সো আমরা ম্যাথটা সলভ করি এখন। তো অণুর সংখ্যা আমরা জানি মোল সংখ্যা, অণুর সংখ্যা চাইছে তাই আণবিক ভর দিয়ে গুণ করলাম। তো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 অত 023 এর দরকার নাই আমাদের। আমরা কোথায় চলে যাব? এখানে চলে যাব। সো আমরা যদি দেখি, আমরা যদি এইভাবে দেখি যে এটা হচ্ছে 30, মনোযোগ এটা 30, তাহলে এটা হয়ে যাবে কত? ৫, ৫ ছয় ৩০। তো ৫ দুগুণে ১০। সো 2 ইনটু 10 টু দি পাওয়ার 23 ভাই 2 এর কাছাকাছি কি আছে? 1.88 আছে। খেয়াল করো 32 দিয়ে ভাগ করলে 2 এর চেয়ে একটু কমই আসবে। যেহেতু আমরা 30 দিয়ে ভাগ করছি তাই 2 আসছে। তাই না? খেয়াল করে দেখো ক্যালকুলেটরে এটাই আসবে। সো এটাই হচ্ছে সৌন্দর্য। একটু এমসিকিউ গুলাকে একটু গ্যাপে রাখতে হবে। খুব ইজিলি আনসার করা যায়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সোডিয়াম অক্সালেটের টাইট্রেশনে তুমি কোনটা ব্যবহার করবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জন্য আসলে কোনো ইন্ডিকেটরের প্রয়োজন হয় না। সে নিজেই কি বেগুনি, শুরুতে সে বেগুনি থাকে ক্ষারীয় মাধ্যমে। সে ক্ষারীয় মাধ্যমে বেগুনি থাকে। যখনই অম্লীয় মাধ্যমে চলে যাবে, সো তখন এটা বর্ণহীন হয়ে যাবে, বুঝছো? অথবা সরি, আমি ভুল বললাম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে বেগুনি, বাট পটাশিয়াম পারম্যাঙ্গানেট যখন ম্যাঙ্গানিজ 2 প্লাসে কনভার্ট হয়ে যাবে, তখন সে বর্ণহীন হয়ে যাবে। সো তখনই আমরা বুঝতে পারবো যে সব পটাশিয়াম পারম্যাঙ্গানেট শেষ। সো সে হচ্ছে একটা অটো ইন্ডিকেটর। অটো ইন্ডিকেটর মনে রাখতে হবে। আর স্টার্চ আমরা তখনই ব্যবহার করব যখন আয়োডিন নামক কোনো কিছু তৈরি হয়। আয়োডিন তৈরি হলে আমরা স্টার্চ ব্যবহার করি। তখন এটা একদম গাঢ় বেগুনি কালার ধারণ করে থাকে। ওকে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কোনো ইন্ডিকেটর লাগে না। সো 16 গ্রাম এর ক্ষেত্রে পরমাণুর সংখ্যা কত বুঝতেই পারছো। তো 16 গ্রাম মানেই হচ্ছে তোমার ১ মোল পরমাণু। ১ মোল পরমাণু। তাই না? 16 গ্রাম অক্সিজেন, খেয়াল করবা এটাকে পরমাণুর সংখ্যা যেহেতু বের করতে বলছে, সো আমাদের কোনোই চিন্তা নাই। 16 গ্রাম মানেই হচ্ছে তোমার ১ মোল পরমাণু আর হাফ মোল অণু। সো পরমাণু যদি বের করতে বলে, এটা ১ মোলের সমান পরিমাণই হবে। বুঝছো কিনা? 16 গ্রাম O2 মানে হচ্ছে 32 গ্রাম মানে ভর তো সেমই থাকবে, তাই না? ভর সেমই থাকবে। সো এখানে আ আমরা আমরা দেখতে পাচ্ছি যে হাফ মোল O2 আর তাকে দ্বিগুণ করলে ১ মোল O বোঝা গেল? এটা দেখেই আসলে অ্যান্সার করে ফেলতাম। 6.023 10 টু দি পাওয়ার 23 সুন্দর প্রশ্ন এগুলা। সিলভার প্লাস সালফিউরিক অ্যাসিড মিলে সিলভার সালফেট পানি সালফার ডাইঅক্সাইড তৈরি করছে। বিক্রিয়াটিতে সালফিউরিক অ্যাসিড খেয়াল করে দেখো যেহেতু সালফার ডাইঅক্সাইড তৈরি হইছে, সো এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের জারণ ধর্ম থাকার কারণেই এটা তৈরি হইছে। তো সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে আর এখানে শক্তিশালী একটা জারক তৈরি হবে জায়মান অক্সিজেন। এই জারকটাই মেইনলি অতি নিষ্ক্রিয় সিলভারের সাথে বিক্রিয়া করে ফেলে। তো এই ক্ষেত্রে আমরা বলব কি এটা একটা জারক হিসেবে কাজ করছে। অ্যাসিড এবং জারক। ঠিক আছে? অ্যাসিড এবং জারক। সে অ্যাসিডের কাজও করছে এর পরের স্টেপেই। অ্যাসিড এবং জারক হিসেবে কাজ করছে সে। ১ কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে আমরা বলি তার মোলালিটি। ১ কেজি দ্রাবক মনে আছে? মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়। সো মোলালিটি খুবই সহজ প্রশ্ন। C2H2 এর কেন্দ্রীয় মোলের জারণ মান কত? বোঝাই যাচ্ছে তোমার ২ টা হাইড্রোজেন ২ টা ইলেকট্রন দিচ্ছে এবং তারা একটা করে ভাগ করে নিছে। সো এটা হচ্ছে -1।
এটা কি -1 করে। আচ্ছা ১ মোল প্রোপেন বাতাসে সম্পূর্ণ দহন করলে কত মোল পানি তৈরি হবে? সো বুঝতেই পারছো ১ মোল মিথেনের প্রোপেন তাহলে C3H C3H কত ৩ দুগুণে ৬ ২ ৮। সো ৮ টা হাইড্রোজেন যদি থাকে সেখান থেকে ৪ টা পানি তৈরি হবে। ৮ টা হাইড্রোজেন যদি থাকে সেখান থেকে কয়টা পানি তৈরি হবে ভাইয়া? ৪ টা পানি তৈরি হবে। অর্থাৎ ৪ মোল পানি তৈরি হবে ১ মোল থেকে। ওকে ১৮ গ্রাম গ্লুকোজে কয়টা কার্বন পরমাণু আছে? আমরা জানি গ্লুকোজের পারমাণবিক সংখ্যা কত? সরি গ্লুকোজের আণবিক ভর কত? ১৮০। ১৮০। সো ১৮০ গ্রাম মুখস্থ করবা। ১৮০ গ্রামের মধ্যে থাকবে 6.023 10 টু দি পাওয়ার 23 তাই না? আর ১৮ গ্রামের মধ্যে 6.023 10 টু দি পাওয়ার 22 অর্থাৎ ১০ গুণ কমে গেছে। ১০ গুণ কম থাকবে। এবং মনে রাখবা কার্বন যেহেতু গ্লুকোজের মধ্যে ৬ টা আছে ৬ টা যেহেতু আছে এটাকে আমরা ৬ দ্বারা জাস্ট গুণ করব 6 into 6 অর্থাৎ ৩৬। ৩৬ তাই না? হয়ে যাবে কত? ৩৬। এখন ১ ঘর যদি তুমি বামে আনো তাহলে এটা হয়ে যাবে 23। ১ ঘর বামে আনলে এটা হয়ে যাবে কি? 23 বুঝা গেল? কতটা সহজে অ্যান্সার করা যায়? পারক্সি মনোসালফিউরিক অ্যাসিড অণুতে সালফারের প্রকৃত জারণ সংখ্যা কত? সালফার ম্যাক্সিমাম ৬ টা ইলেকট্রন দান করতে পারবে। ভাইয়া এর বেশি তার ইলেকট্রনই নাই। সে দান করবে কোত্থেকে? সো এক্ষেত্রে একটা পারক্সাইড লিংকেজ তৈরি হয়ে থাকে। তোমরা সেটা জানো আশা করি। একটা পারক্সাইড লিংকেজ তৈরি হয় এইভাবে। এটা। সো এটা +6 ই হবে। সালফার জারণ সংখ্যা। খুবই ভালো প্রশ্ন। ক্রিটিক্যাল জায়গা থেকে প্রশ্ন করছে। যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনস্থিত পরমাণু উত্তাপে বা উপযুক্ত অনুঘটকের উপস্থিতিতে পরস্পরের সাথে পুনর্বিন্যাস হয়ে নতুন অণু সৃষ্টি করে তাকে আমরা সমানুকরণ বিক্রিয়া বলি, তাই না? জাস্ট পুনর্বিন্যাস হইছে, নতুন অণু সৃষ্টি করছে। সমানুকরণ বিক্রিয়া। সো ক্রোমিয়াম ট্রাইহাইড্রোক্সাইড ক্রোমিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের জারণ সংখ্যা যথাক্রমে। তো হাইড্রোজেন অলওয়েজ +1 যেখানে অক্সিজেন আছে। এটা নিয়ে আমাদের কোনো দ্বিধা নাই। আর এই যে তুমি ক্রোমিয়ামটা দেখতে পাচ্ছ, ট্রাইহাইড্রোক্সাইড, তাই না? সো এক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ আমরা যদি শেষের কয়টা দেখি, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+, তাইলে সেখানে আমরা জানি টোটাল ৫ টার একটা ৬ টা। সো এখানে 3D 3 ১ ২ ৩ আর ৩ টা ইলেকট্রন তো চলে গেছে +3 এই ৩ টার সাথেই ৩ টা হাইড্রোক্সিল এসে বন্ড তৈরি করছিল। বুঝতে পারছো? তার যে বেজোর ইলেকট্রন আছে সেটা নিয়ে। সো আমরা দেখতেই পাচ্ছি ক্রোমিয়ামের হবে +3, অক্সিজেনের -2 আর হাইড্রোজেনের +1 এটা ছাড়া আর কিছুই সম্ভব না। সো আমরা দেখতেই পাচ্ছি হাইড্রোজেনের যথাক্রমে বলছে না? হাইড্রোজেনের +1 ই হবে। +1 ছাড়া কিছু নাই। সো এটা এই হবে অ্যান্সার এলিমিনেশন প্রসেসে। অথবা এটার ব্যাখ্যাও আমরা দেখতে পাইছি। কপার প্লাস জিংক, জিংক 2 প্লাস কপার কোন ধরনের বিক্রিয়া? এটা আমরা সবাই জানি রেডক্স রিঅ্যাকশন, ইলেকট্রনের আদান-প্রদান হইছে। রেডক্স রিঅ্যাকশন। 250 মিলি দ্রবণে কি পরিমাণে সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে তা নরমাল দ্রবণ তৈরি করবে? সো আমরা নরমাল দ্রবণের বিষয়টাই আমরা জানি যে n সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। সো ভাইয়া মোলারিটি কত? আ এই ক্ষেত্রে আমরা দেখতে পাইছি 1 নরমাল সলিউশন তৈরি করবে। 1 নরমাল সলিউশন তৈরি করবে। আর সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? তার ক্যাটায়নের টোটাল ২ টা চার্জ আছে। সো ২ হবে তার তুল্য সংখ্যা। এবার আমরা মোলারিটি সূত্রে বসায় দিব। মোলারিটি সূত্র কি? ১০০০ ডব্লিউ কি পরিমাণ এই ডব্লিউটা আমরা খুঁজে বের করব। ডিভাইড বাই এমভি সোডিয়াম কার্বনেট ১০৬ ১০৬ ইনটু ভি এর ভ্যালু কত? ২৫০ তাইলে এই ডব্লিউ সমান হয়ে গেল কাটাকাটি যদি আমরা করি ২৫০ আর ১০০০ কে ভাগ করলে হবে ৪ হ্যাঁ ৪ আমরা এবার আড়াআড়ি নিয়ে যাই। আড়াআড়ি ১০৬ আর উপরে হচ্ছে ৮ তো ৮ ১২ ৯৬ ১২.৫ হলে হবে ১০০ সো ১২ একটু বেশি হবে। তাই না? ১২ একটু বেশি হবে। তোমরা যদি একটু এটাকে ভাগ করো ১০৬ তো ৮ একে ৮ তৈরি হয়ে যাচ্ছে ২৬ ৩ ৮ এ ২৪ থাকতেছে ২ সো ১৩.২৫ হয়ে যাবে অ্যান্সার। ১৩.২৫ যদি তুমি এড করো তাহলে 1 নরমাল সলিউশন তৈরি হবে। তাহলে সলিউশন সূত্রটা কি? n সমান s into e। n এর ভ্যালু হচ্ছে 1 নরমাল, e এর ভ্যালু ২, s এর সূত্র বসায় দিছি ১০০০ W ডিভাইড বাই mv। বসায় দিলাম অ্যান্সার হয়ে গেল। তাহলে দেখো তো
কেমন সময় লাগতেছে? একটা প্রশ্নের জন্য যেখানে ম্যাথ আছে এটাকে তুমি ইগনোর করে যাবা। ঠিক আছে? তারপরে এই রকম সহজ প্রশ্নগুলো অ্যান্সার করে তারপরে আগের দিকে চলে আসবা। সো আমরা এটার দিকে তাকাই। আমরা জানি এই নাইট্রো এর চার্জ হচ্ছে -1 সো -6 এখানে আছে +3 আর কত হইলে শূন্য হবে? আর +3 হইলে ভাইয়া শূন্য হবে। সো এই কোবাল্টের হচ্ছে +3 তাই না? জাস্ট এইখানে তুমি উপরে লিখেই অ্যান্সারটা করে ফেলতে পারবা। সিলেট এগ্রিকালচারে আসা প্রশ্ন ১৬-১৭ তে। মিথাইল রেড ক্ষারীয় দ্রবণে কি উৎপন্ন করে? সো মিথাইল রেড আমরা জানি এটা কমলা রঙের হয়ে যায় তাই না? ক্ষারীয় দ্রবণে। তোমরা আরেকটু দেখবা, বুঝছো? এই মুখস্থগুলা আমাদের এতটা প্রয়োজন হয় না। আমরা জাস্ট পড়ায় দেই ওখান থেকে। তোমাদের দায়িত্ব এই তো এখান থেকে এই চ্যাপ্টার থেকেও প্রশ্ন আসে। এটা যেমন তোমার পরিবেশ রসায়নে আছে, এটা পরিমাণগত রসায়নে আছে, এটা তোমার রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে আছে প্রথম পত্রের। সো এই ইন্ডিকেটর তোমাকে 100% গুরুত্ব দিয়ে পড়তে হবে। ট্রাস্ট মি এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা পাবা। ঠিক আছে? ওকে 10% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটিতে কত হবে? এখানে অপশনগুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে। সো এটা তোমরা অ্যান্সার করতে পারো। খুবই সুন্দরভাবে দেওয়া আছে। ১০ গুণ, ১০০ গুণ, ১০০০ গুণের পার্থক্য একেকটা অপশনের মধ্যে। সো আমরা এটা দেখেই বের করে ফেলতে পারবো। মোলারিটি সমান 10x বাই m, তাই না? ১০৬। সো ১০০/১০৬ একদম 1 এর কাছাকাছি, একদম 1 এর কাছাকাছি। ভাইয়া 1 এর সবথেকে কাছাকাছি কোনটা আছে? এইটা আছে 0.9434। এইজন্য কৃষির প্রশ্নগুলো আমার এত ভাল লাগে। খুব সুন্দর করে এই প্রশ্নগুলা দেয়। ঠিক আছে? ওকে, সামনে আগাও। অ্যাভোগাড্রোর সংখ্যা কি? তবে কিছু ক্ষেত্রে যেমন পরিবেশ রসায়নে তোমরা দেখছো কিছু প্রশ্ন খুবই বাজেভাবে দিছে। তো ওগুলা হওয়া উচিত না। যেটা মাথা খাটিয়ে অ্যান্সার করা যাবে ওরকমই প্রশ্ন দেওয়া উচিত। অ্যাভোগাড্রোর সংখ্যা আসলে কি? এটা অণুর সংখ্যা, নিউট্রন সংখ্যা, পরমাণু সংখ্যা এটা বোগাস একটা প্রশ্ন। সো অ্যাভোগাড্রো সংখ্যা যেকোনো একটা সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা সংখ্যক তোমার কলাও হইতে পারে, আলুও হইতে পারে, চিনিও হইতে পারে, যেকোনো কিছু হইতে পারে। ঠিক আছে? সো সবকিছুই হইতে পারে অ্যাভোগাড্রো সংখ্যা সমান সংখ্যক। সো বোগাস প্রশ্ন লিখে তোমরা এটা অ্যান্সার না করেই চলে আসবা। প্রয়োজনে এখানে লিখে আসবা এটা বোগাস প্রশ্ন। যে প্রশ্ন করছে সেও বোগাস। ঠিক আছে? ওকে। চলো 0.5 মোলার 250 ml দ্রবণের মধ্যে কি পরিমাণে সোডিয়াম কার্বনেট থাকবে? তাইলে আমরা যদি অ্যান্সার করে ফেলি W সমান SMV/1000 এই সূত্রে বসায় দাও, অ্যান্সারটা মিলে যাবে। ঠিক আছে? অ্যান্সারটা মিলে যাবে। সো S এর ভ্যালু 0.5, M এর ভ্যালু 106, V এর ভ্যালু হচ্ছে তোমার 250 আর নিচে হলো গিয়ে 1000। সো এখানে হয়ে যাবে 4। তাই না? এটা হবে 4। সো তুমি যদি এখানে দশমিকটাকে সরায় এখানে 10.6 বানাও তা তো কোনো সমস্যা নাই। তাই না? আর 10.6 বানায়ও তো কোনো আমাদের কোনো লাভ হচ্ছে না। তো আমরা দেখি অপশনগুলা 13, 12, 14 এটা অ্যান্সার করব না আমরা। তো এই ধরনের অপশন যখন তোমার গ্যাপ খুবই কম ২ টা অপশনের মধ্যকার, সো এইগুলা কিন্তু ক্যালকুলেটর ছাড়া দাগাইতে গেলে রিস্কি। খুবই রিস্কি। সো 14.25, 14.5 এগুলো আসলে এমসিকিউ তে কখনো ক্যালকুলেটর ছাড়া আ তোমরা দাগাইতে যাবা না। ঠিক আছে? সো আমরা যদি স্থানীয় মান ধরেও কাজ করতে চাই এগুলোর কাছাকাছি আসবে। সো এই ধরনের রিস্ক আমরা কখনোই নিব না। এই প্রশ্নগুলো তোমাদেরকে স্কিপ করে আসতে হবে এবং এটাই বুদ্ধিমানের কাজ। ওকে। ৫ গ্রাম কপার সালফেট ইনটু ৫ অণু পানি। একটি ১০০ সিসি দ্রবণে দ্রবীভূত থাকলে দ্রবণটির ঘনমাত্রা কত? তাইলে আমরা ঘনমাত্রা যদি বসিয়ে দেই সূত্রটায়, আবার আমরা দেখব 0.4, 0.2, 0.5, 0.1 তার মানে এই ক্ষেত্রে একটা সুস্পষ্ট পার্থক্য আছে প্রত্যেকটা অপশনের মধ্যে। এটা ট্রাই করে দেখা যেতে পারে। সো S সমান হচ্ছে 1000 W ডিভাইডেড বাই MV। তো 1000 ইনটু W কত দেওয়া আছে? ৫ দেওয়া আছে। আর M এর ভ্যালু আমরা জানি কপার সালফেট ৫ অণু পানি সহ টোটাল ২৪৯ আর এটাকে আমরা ২৫০ এ চলে যেতে পারি। ২৪৯.৫ যাহা ২৫০ তাহাই। এটা ধরেই আমরা ম্যাথটুকু সলভ করব। ঠিক আছে? আর V এর ভ্যালু কত দেওয়া? ১০০ সিসি মানে ১০০ মিলিলিটার দেওয়া। তো এখানে ২ টা গেল। এখানে যদি আমরা করি ৫ এ হচ্ছে ২৫০, এখানে আছে ১০, এখানে আছে ৫০, এখানে আসবে ৫। তো 1/5 মানে কি? 1/5 মানে হচ্ছে 0.2। খেয়াল করছো ২৫০ ধরেই আমরা ম্যাথটা করলে 0.2 হয়ে যাবে। সো এই ধরনের প্রশ্ন অ্যান্সার করা যায়। তুমি দেখেই আগে অপশনগুলা দেখবা কেমনে দেওয়া আছে। অপশন যদি খুব কাছাকাছি দেওয়া থাকে সুন্দর করে স্কিপ করে আসবা। ঠিক আছে? এই সময়ের মধ্যে অলরেডি তুমি ৪-৫ টা প্রশ্নের অ্যান্সার করে ফেলতে পারবা।
সো এত সময় একটা প্রশ্নে দেওয়ার মতো বিলাসিতা কিন্তু আমরা দেখাইতে পারব না। ঠিক আছে? একটা যৌগে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন আছে। বিশ্লেষণ করে দেখা গেল উহাতে 40% কার্বন, 6.67% হাইড্রোজেন আছে। তাইলে ওই যৌগটির আণবিক ওজন যদি 180 হয়, উহার সংকেত কত? ঠিক আছে? উহার সংকেত কত? সো 180 যখনই আমরা দেখতেছি, এটা একটা অপশন হয়ে যাবে কি? C6H12O6 কারণ তুমি বাকিগুলা একটু হিসাব করে দেখো। এত স্টেটমেন্ট তোমাকে পড়তে হবে না। তুমি জাস্ট যে অপশনগুলো দেওয়া আছে তাদের আণবিক ভর হিসাব করো। আণবিক ভর হিসাব করলে পেয়ে যাবা 180 হচ্ছে তোমার গ্লুকোজের আণবিক ভর C6H12O6। ঠিক আছে? বাকি একটাও দেখো মিলবে না। তারপর সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়াম অক্সাইডের পরিমাণ কতটুকু? তো সোডিয়াম অক্সাইড উপরে আমরা তার পরিমাণটুকু দিব আর নিচে মোট পরিমাণটুকু রাখবো। তো সোডিয়াম 23 দুগুণে 46 আর অক্সিজেন 46 আর 16 কত হয়? 62। আর সোডিয়াম কার্বনেট নিচে হচ্ছে 106। আর আমরা যদি পার্সেন্টেজে নিতে চাই ইনটু 100% হবে। ইনটু কি হবে? 100% হবে। ঠিক আছে? তাইলে এটাকে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? আমরা যদি এটাকে 60 ধরি আর এটাকে যদি আমরা 100 ধরি তাহলে বুঝতেই পারছো এটা 60 এর আশেপাশে হবে। 60 এর আশেপাশে হবে। তো 60 এর আশেপাশে কি আছে? 59 আছে। বুঝা গেল? এইভাবে আমরা অ্যান্সার গুলা করব। নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া বুঝতেই পারছো? কোনটা হবে? সালফার -2 ছিল, সেখান থেকে সালফার শূন্য হয়ে গেছে, 2টা ইলেকট্রন দান করছে। সো এখানেই জারণ বিজারণ বিক্রিয়া হয়ে গেছে। আচ্ছা, তাইলে আমরা সাকসেসফুলি পরিমাণগত রসায়নটুকু শেষ করলাম। সো কেমনে অ্যান্সার করতে হবে? কিভাবে অ্যান্সার করতে হবে? কি দেখে অ্যান্সার করতে হবে? কি দেখে স্কিপ করতে হবে? এই সবকিছু আমরা বুঝলাম। এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে পরীক্ষার হলে, এক্সামের হলে তুমি ভালো ফলাফল কিন্তু প্রত্যাশা করতেই পারো। কারণ তুমি একজন স্ট্র্যাটেজিস্ট। তোমাকে এনসাইক্লোপিডিয়া হইতে হবে না ওই ১ ঘন্টায় কোপায় দেওয়ার জন্য। ঠিক আছে? তুমি সব জানো, সব অ্যান্সার করতে গেছো, শেষের ১০ টা প্রশ্ন দেখতেই পারো নাই। সো সেই ক্ষেত্রে কিন্তু চান্স ছুটে যেতে পারে। সো এবার আমরা আগাচ্ছি তড়িৎ রসায়নের কাছে। রেডি কিনা সবাই? দেখো, একটা লোহার কাপে ২.16 গ্রাম সিলভারের প্রলেপ দিতে কি পরিমাণে তড়িৎ প্রয়োজন? তো আমরা যেখানেই দেই না কেন আমাদের দেখতে হবে জাস্ট কতটুকু সিলভার দিতে হবে। ঠিক আছে? সো আম সিলভারের পারমাণবিক ভর আমরা জানি ১০৮ গ্রাম পার মোল, তাই না? গ্রাম পার মোল। সো এখানে ২১৬ দেওয়া আছে। তো ২১৬ গ্রাম দেওয়ার জন্য আমাদের ২ মোল লাগবে। ২ মোল মানে হচ্ছে ২ ফ্যারাড। আর এখানে আসলে ২১৬ না, 2.16 দেওয়া আছে। অর্থাৎ 0.02 ফ্যারাড আমাদের লাগবে। তো ৯৬৫০০ কুলম্বের জায়গাতে ২ ঘর যদি আমরা বামে নিয়ে আসি, তো এখানে ৯০০ ৯৬৫০০, তাই না? ৯৬৫০০। খেয়াল করো ২১৬ এর জন্য লাগবে হচ্ছে ২ ফ্যারাড, সিলভার যেহেতু। তো আহ ২ ঘর বামে আনলে এটা হচ্ছে 0.02 ফ্যারাড। সো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ২ ঘর আমাদের বামে নিয়ে আসতে হবে। সো এবার দেখো ৯৬৫ এর দ্বিগুণ কত? ৯৬৫ এর দ্বিগুণ হচ্ছে ৯ দুগুণে ১৮ আর ৬৫ দুগুণে ১৩০, ১৯৩০। ১৯৩০ কুলম্ব চার্জ লাগবে। ওকে। ই নট ক্যাথোড সমান হচ্ছে 0.8 ভোল্ট এবং ই নট অ্যানোড সমান -0.76 ভোল্ট। খুবই সুন্দর প্রশ্ন। আমি যে টিচারটা প্রশ্ন করছে ওনাকে একটা ধন্যবাদ দিতে চাই। কারণ উনি জানেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে কি। উনি ওই লেভেলের বইগুলা পড়ান। সেই জন্যই এই প্রশ্নটা তিনি করছেন। খেয়াল করে দেখবা যে যখনই তোমার ই নট বলা থাকবে, যে এখানে বলা নাই এটা অক্সিডেশন নাকি রিডাকশন, বুঝেই নিতে হবে এটা হচ্ছে তোমার রিডাকশন পটেনশিয়াল দেওয়া থাকবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড সিস্টেম যে ই নটটা তোমার রিডাকশন পটেনশিয়াল হিসেবে দেওয়া থাকতে হবে। সো এটা হচ্ছে আমাদের এসআরপি, স্ট্যান্ডার্ড রিডাকশন পটেনশিয়াল। ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমাদের ইএমএফ বের করার জন্য কি করতে হবে? ই নট এটা হচ্ছে তোমার অ্যানোড মানে অক্সিডেশন প্লাস ই নট রিডাকশন। সো অক্সিডেশন কোথায় হয় ভাইয়া? অ্যানোডে হয়। অ্যানোড আমরা কাকে বলি? যার
এই ভ্যালুটা বেশি তাকে আমরা অ্যানোড বলি। ঠিক আছে? অ্যানোডে জারণ হয় বাট এক্ষেত্রে বিজারণ দেওয়া আছে বলেই মাইনাস দেওয়া আছে। সো এটাকে তুমি প্লাস বানায় দাও 0.76 আর সিলভারেরটা দেওয়া আছে 0.8 সিলভার যেহেতু নিচে আছে সে গ্রহণ করবে। সো এই দুটাকে যোগ করলে বুঝতেই পারছো 1.56 হয়ে যাবে। 1.56 অথবা যদি তোমার কোনো কিছু বলা না থাকে, যদি কোনো কিছু বলা না থাকে অক্সিডেশন নাকি রিডাকশন, জাস্ট তুমি কি করবা? তুমি এই মাইনাস, দেখো ই রাইট মাইনাস ই লেফট এইভাবে করবা। ঠিক আছে? রাইটটা কোনটা? রাইট হচ্ছে তোমার ক্যাথোডটা যেটা পজিটিভ। সো 0.8 আর ই লেফট কোনটা যেটা নেগেটিভ? মাইনাস 0.8 সরি 76। এইভাবেই কিন্তু করা যায়। গুহ স্যারের বইয়ে দেখবা এইভাবে করে দেওয়া আছে। সো প্লাস 1.56 হয়ে যাবে তার অ্যান্সার। ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের একটা লঘু দ্রবণকে আমরা যদি তড়িৎ বিশ্লেষণ করি সেই ক্ষেত্রে ক্যাথোডে কি জমা হবে? লঘু দ্রবণ বলে দেওয়া আছে। তো সোডিয়াম ক্লোরাইড বলো, পটাশিয়াম ক্লোরাইড বলো, পটাশিয়াম নাইট্রেট বলো, সালফিউরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, যাই বলো না কেন, লঘু দ্রবণ যদি হয় তাহলে হাইড্রোজেনের অক্সিজেন তৈরি হবে। ঠিক আছে? বের করে দেখো। এই ক্ষেত্রে ক্যাথোডে ক্যাটায়নটা যাবে অর্থাৎ H+ যাবে, H+ যেয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে? ওকে, ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হতে কি পরিমাণে বিদ্যুৎ প্রয়োজন? সো হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য আমাদের 2টা H+ লাগবে। 2টা H+ এর জন্য 2টা ইলেকট্রন লাগবে অর্থাৎ 2 মোল ইলেকট্রন লাগবে। 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাড ইলেকট্রন। ঠিক আছে? সো 1 মোল কোনো কিছু তৈরি করার জন্য যতটুকু চার্জের প্রয়োজন তাকে আমরা বলি তার তুল্য সংখ্যা, তাই না? সো তুল্য সংখ্যার ক্ষেত্রে 2 ফ্যারাড লাগবে। কপার সালফেট দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ। দেখো ভাইয়া, কপার সালফেট দ্রবণে আমরা যখন এই 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 965 সেকেন্ড ধরে চালনা করব তখন কি পরিমাণে কপার জমা হবে? কি সুন্দর করে ভ্যালুগুলা দেওয়া আছে দেখো। সো কি পরিমাণে কপার জমা হবে? আমরা জানি W সমান MIT/EF, তাই না? MIT/EF আমরা সবাই জানি। সো কপারের পারমাণবিক ভর কত? 65.5। বোঝা গেল? 65.5। তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার 965 সেকেন্ড ধরে, বুঝতে পারছো? কপার 2+, 2 মোল করে ইলেকট্রন লাগে। 2 মোল ইলেকট্রন মানে হচ্ছে 2 ফ্যারাড ইলেকট্রন 96,500 কুলম্ব। সো এই দুটা কাটাকাটি গেল, থাকলো 100। 10 কে দিয়ে যদি ভাগ করো থাকলো হলো 10। তুমি যদি আরো 10 দিয়ে ভাগ করো এটা হয়ে যাবে 6.55। তুমি যদি এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে 28 দুগুণে 64, 28 দুগুণে কত? 56, 32 দুগুণে 64, সো 32, 3 পয়েন্ট সামথিং আসবে, তাই না? 3.2 টাইপের কিছু আসবে। সো 3.175 এটাই আসবে। কি সুন্দর একটা প্রশ্ন। যদি না বুঝো ভাইয়া আরেকবার একটু স্কিপ পিছায় দিয়ে ক্যালকুলেশনটা দেখো। স্লো করে দেখে। আচ্ছা। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.2 মোলার সিলভার প্লাস দ্রবণে সিলভার তড়িৎদ্বার ডুবালে উহার বিভব কত হবে? সো আম এই ক্ষেত্রে আমাদের নার্নস্টের সমীকরণ ব্যবহার করতে হবে। নার্নস্টের সমীকরণ, ঠিক আছে? সো অনাদর্শ অবস্থার কোষ বিভব সমান আদর্শ অবস্থার কোষ বিভব মাইনাস RT/EF। তো এই ক্ষেত্রে আমরা যদি RT এর কথা বলি, RT/EF, T 25 ডিগ্রি হলে 0591 মনে আছে? এই ভ্যালুটা যে আমরা ব্যবহার করতাম। আর এক্ষেত্রে এর তুল্য সংখ্যা 1, নিচে হবে 1। এক্ষেত্রে লগ বিক্রিয়ক, উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক। সো আমরা আশা করি দেখতে পাবো যে এই সিলভার প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে সে কি করতে চায়? সিলভারে পরিণত হতে চায়। এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া করতে চায় সে। আমরা এটা সবাই জানি সিলভার অনেক নিচে আছে তাই সে বিজারণ বিক্রিয়া করতে চায়। সো নরমালি হচ্ছে তার 0.8 বিজারণ বিভব মাইনাস 0.0591 প্লাস লগ 0.2। ঠিক আছে? লগ 0.2। সো যাই হোক 0.8 এর চেয়ে কম আসতে হবে। তো ভাইয়া 0.8 এর চেয়ে কম কোনটা আছে? 0.799 ও দেওয়া আছে আবার 0.788 ও দেওয়া আছে। তো এটা তুমি স্কিপ মেরে দাও। সোজা তুমি স্কিপ মারো। ঠিক আছে? এটা তোমাকে স্কিপ করতেই হবে। তুমি আচ্ছা বাই দ্য ওয়ে লগ 2 এর ক্ষেত্রে অনেক কম দেওয়া আছে আবার এক্ষেত্রে 0.8 এর দেওয়া আছে। তো এটা রিস্কি হবে। ঠিক আছে? তোমার এত সময় নাই যে তুমি এটা করবা। আসলে আমি নিজেই এই অপশনগুলা শুরুতে দেখি নাই। অপশনগুলা যদি একটু দেখতাম এটাকে আমি থুক্কু মেরে ফালাই দিতাম।
ঠিক আছে? এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার জন্য না। খুবই কাছাকাছি অপশন দেওয়া। এটা বাদ। এই প্রশ্ন মানেই বাদ। ওকে। কপার সালফেট দ্রবণে লোহা যোগ করলে কপার অধঃক্ষেপ ঘটে কারণ কি? কারণ কপার 2+ বিজারিত হবে। তাই না? লোহা হচ্ছে একটা বিচারক। সে কপার 2+ কে বিজারিত করবে। সোডিয়াম ক্লোরাইডের একটি লৌহ দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি জমা হবে? সোডিয়াম ক্লোরাইড লৌহ দ্রবণ। কেউই যাবে না। যাবে H+ আর OH-। তো ক্যাথোডে তোমার H+ দিয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। কোন আয়নটি ক্যাথোডে ইলেকট্রন ছাড়তে সক্ষম? যার মধ্যে ভাই ইলেকট্রন থাকবে সেই তো ছাড়বে। তাই না? ম্যাগনেসিয়াম অলরেডি সে নিয়নের মতো হয়ে গেছে। ম্যাগনেসিয়াম 3+ কোনমতেই সম্ভব না। সোডিয়াম প্লাস সেও নিয়নের মতো হয়ে গেছে। ভাইয়া ম্যাঙ্গানিজ আবার পারবে। কারণ ম্যাঙ্গানিজ সে +7 পর্যন্ত হইতে পারে। এটা +7 পর্যন্ত সম্ভব। সো সে আরো 5 টা ইলেকট্রনও ত্যাগ করতে পারবে। ঠিক আছে? ওইটা ত্যাগ করতে সক্ষম। লিথিয়াম আয়ন ব্যাটারির ঋণাত্মক ইলেকট্রোড হচ্ছে তোমার গ্রাফাইট। ঠিক আছে? এই ক্ষেত্রে ইলেকট্রনগুলা যে বাই দ্য ওয়ে তোমাদের শর্ট সিলেবাস যদি হয়ে থাকে এই প্রশ্ন সেখানে আসবে না। কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি তোমাদের ইয়েতে দেওয়া নাই। তোমাদের শর্ট সিলেবাসে দেওয়া ছিল না। নিচের কোন আয়নটিকে অম্লীয় মাধ্যমে সালফাইড লবণ হিসেবে অধক্ষেপ করা যায়? সালফাইড লবণ হিসেবে অধক্ষেপ করা যায় হচ্ছে তোমার কপারকে। কপার সালফাইড এর কিএসপি এর মান ভাইয়া খুবই কম। কিএসপি এর মান বাকি নিকেল, আয়রন এবং জিংকের তুলনায় ভাইয়া খুবই কম। যার কিএসপি এর মান কম তাকে সবথেকে সহজে অধক্ষেপ করা যায় অম্লীয় মাধ্যমে। ওকে, এটা একটা মুখস্থ জিনিস থেকে আসছিল। এটা প্র্যাকটিস ছাড়া আসলে পারবা না। একবার প্র্যাকটিস হয়ে গেল ইনশাআল্লাহ পরের বার পারবা। একটা ধাতু M এর পারমাণবিক ভর 42 এবং সালফেট লবণের সংকেত হচ্ছে এটা। তাহলে তার রাসায়নিক তুল্যাঙ্ক কত? আমরা জানি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক Z সমান হচ্ছে M/EF। আর তোমার রাসায়নিক তুল্যাঙ্ক বা রাসায়নিক তুল্যভর তুল্যভর সমান হচ্ছে জাস্ট M/E। আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলেই হয়। সো তার পারমাণবিক ভর দেওয়া আছে তোমার 42 M এর। এখন এটা এমন একটা যৌগ তৈরি করে যেখানে তার জারণ মান হয় +3। সো +3 মানে সে 3 টা ইলেকট্রন দান করতে পারে। সো এটা একটা অ্যালুমিনিয়ামের মতোই, তাই না? অ্যালুমিনিয়ামের মতোই কিছু একটা। সো 3, 14, 42। এটা একক আসলে গ্রাম হবে না। ট্রাস্ট মি এটা গ্রাম ইকুইভ্যালেন্ট হবে। সো এটা বাদ। 14 14 আমরা দেখতে পাইছি, এটাই অ্যান্সার। এই তো প্রিভিয়াস ইয়ারের চুম্বক অংশটুকু এগুলাই ছিল। ঠিক আছে? সো আশা করি তোমরা এই স্ট্র্যাটেজিটা ধরতে পারছো যে কিভাবে পরীক্ষার হলে ভালো করা যায়। এবং অনেকে হয়তোবা আফসোস করতেছে যে ভাই আমরা যদি মেডিকেলের পরীক্ষার আগে এই স্ট্র্যাটেজিটুকু জানতাম, তাহলে হয়তোবা ১, ২, ৩, ৪, ৫ নাম্বারের জন্য যাদের মেডিকেলে হয় নাই, তারা চান্স পেয়েও যেতে পারতাম। সো যাই হোক, আ রিজিক সবকিছু। তোমাকে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে হবে নার্ভটাকে, তোমার সাহসটাকে। ঠিক আছে? উদ্দীপনাটাকে ধরে রাখতে হবে। তো আসলে মানুষের জীবন বলতে তো শুধু একটা পরীক্ষাই না। আসলে জীবনের ব্যাপ্তি অনেক বড়। তাই না? তুমি ওসমান হাদির কথাই চিন্তা করো। আমাদের যে বিপ্লবী যে ভাইটা এই শুক্রবারে মারা গেলেন, শহীদ হইলেন। উনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে পলিটিক্যাল সায়েন্সে। এটা কি তার বড় পরিচয়? বলো তো? এটা তার বড় পরিচয় না। তার বড় পরিচয় তিনি দেশটাকে জাগ্রত করে দিয়ে গেছেন। তিনি দেশের মানুষের জন্য আলো হয়ে দাঁড়াইছিলেন। এটাই তার বড় পরিচয়। তিনি বিতার্কিক ছিলেন। তিনি খুব সুন্দর আবৃত্তি করতে পারতেন। তিনি খুব ভালো ইংরেজি বলতে পারতেন। খুব ভালো ইংরেজি বলতে পারতেন তিনি। তার তিনি প্রচুর বই পড়তেন। তার চিন্তার ধারা ছিল সুতি সুতীক্ষ্ণ কাঁচি বা ছুরির থেকে আরো বেশি ধারালো। যে ধার দিয়ে তিনি আ মিথ্যাকে কুচি, কুচি করে কেটে ফেলতে পারতেন। এটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল। তিনি অনেক হাস্যোজ্জ্বল থাকতেন সবসময়। তিনি কারো উপর রাগ করতেন না। যারা তাকে হেট করত, তার গায়ে পানি ছুঁড়ে মারত, তাদের দিকেও তিনি হেসে, হেসে সুন্দর করে অ্যান্সার দিতেন। এটাই একটা মানুষকে বড় করে তোলে। তোমরা পড়াশোনা করো, ভালো মানুষ হও। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থাকো। তোমরা জীবনে অনেক বড় হও। তোমাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।